তো আমাদের হচ্ছে ২ টা চ্যাপ্টার আজকে। তো ২ টা চ্যাপ্টারের মধ্যে যে ১ম চ্যাপ্টার যেটা অসীম ধারা বা ইনফাইনাইট সিরিজ। তো ইনফাইনাইট সিরিজটার মধ্যে আসলে তোমাদেরকে আমার কিছু ট্রিক্স আমি দেখাবো আজকে। আর বইয়ের মধ্যে যে জিনিসগুলো আছে এগুলো আমি একটা ফোঁটাও টাচ করব না। আমি বুকের একটা ম্যাথও টাচ করব না। এগুলা তোমরা ভাই আগে থেকে পারো। এগুলা আমার পড়ানোর মতো কিচ্ছু নাই। ঠিক আছে? আমি হচ্ছে এখানে টোটালি এখান থেকে আমি ইগনোর করে যাচ্ছি। এই চ্যাপ্টার 7 এর বইতে যা আছে। এগুলা তোমরা ভালো পারো। তোমরা হচ্ছে এগুলা নিজে থেকে করে নিবা। ঠিক আছে? আমি এগুলো একটা ম্যাথও করাবো না। এসব এই যে ছোটখাটো সূত্র এগুলো সব তোমরা দিয়ে সব অঙ্ক তোমরা করতে পারো। তো আমি তোমাদের আজকে চ্যাপ্টার 7 এ যেটা করাবো, হ্যাঁ? এই যে s is equal to a/1 - এসব সূত্র আমার আসলে আর দেখানোর বয়স নাই। এগুলা তোমরা নিজেরা দেখে নিও, তোমরা নিজেরাই পারো এগুলা। এগুলা নতুন করে কোনো ট্রিক্স শেখানোর কিছু নাই। কিন্তু তোমাদেরকে আমি যেটা শিখাবো সেটা হচ্ছে একটু অন্যরকম জিনিস, যেগুলো হচ্ছে তোমাদেরকে বাকিদের থেকে, যারা হচ্ছে এই ক্লাসগুলো করে না, বা যারা হচ্ছে আমাদের স্টুডেন্টস বি এর এই অসাধারণ যে প্ল্যাটফর্ম বিগ ব্যাং ব্যাচের এই ক্লাসগুলো যারা করতেছে না বা যারা জয়েন নাই, তাদের থেকে তোমরা যেন আগে থাকতে পারো। তোমাদের বেসিকটা যেন ইনফাইনাইট সিরিজ নিয়ে একটু বেশি থাকে। এই বইয়ের নলেজের বাইরে যেন তোমাদের নলেজ থাকে, সেই বিষয়টাকে কেন্দ্র করেই হচ্ছে আমি তোমাদেরকে কিছু জিনিসপত্র দেখাবো। আর সত্যি কথা বলতে এটা যে শুধুমাত্র তোমাদের মানে নলেজটাকে ইনক্রিজ করবে তা না, পাশাপাশি তোমাদেরকে হচ্ছে মানে ইনফাইনাইট সিরিজের একটা অন্য লেভেলে নিয়ে যাবে। অ্যান্ড এগুলার জন্য আমি তোমাদেরকে হচ্ছে যেটা বললাম যে এই চ্যাপ্টার থেকে কোনো ম্যাথ আমি টাচ করবো না। ঠিক আছে? এটা হচ্ছে আমার প্রথম কথা চ্যাপ্টার 7 নিয়ে। এবার চ্যাপ্টার 11 আমি চলে আসি। চ্যাপ্টার 11 নিয়ে আমার কিছু কথা আছে। চ্যাপ্টার 11টা হচ্ছে কি যে কোঅর্ডিনেট জিওমেট্রি বা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। তো এই স্থানাঙ্ক জ্যামিতির মধ্যে দাঁড়াও একটু বের করে নিই চ্যাপ্টারটা। এই যে এটাই তো মনে হয়, হ্যাঁ। তো এই স্থানাঙ্ক জ্যামিতির মধ্যে তোমাদের হচ্ছে মানে হিউজ লেভেলের নলেজ তোমরা হচ্ছে এইচএসসি তে ফার্স্ট টাইম চ্যাপ্টার 3 সরলরেখাতে তোমরা শিখবে এগুলা। তো আপাতত তোমাদের হচ্ছে এই কোঅর্ডিনেট জিওমেট্রি চ্যাপ্টারটার মধ্যে খুবই কম সংখ্যক কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে। খুবই মানে কম সংখ্যক ইনফরমেশন, এর থেকে কম আর হতেই পারে না। তো এগুলা এখানে আসলে তোমাদেরকে যদি শর্টকাট দেখাতে যাই তাহলে তোমাদের বইয়ের মেইন কনসেপ্ট থেকে সরে আসতে হবে। তো এই কারণে তোমাদেরকে আমি শর্টকাট এখান থেকে হয়তো বা দু একটা দেখাবো, বাট বেশি না। মেইনলি তোমাদের বইয়ের জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করবো এই চ্যাপ্টারে। ঠিক আছে? মানে এখানে আসলে আমি কোনো শর্টকাট দেখাবো না তেমন একটা। তো আজকে আমাদের মেইন ফোকাস হচ্ছে চ্যাপ্টার 7 নিয়ে। আর এখানে চ্যাপ্টার 11 এ হয়তো বা কিছু বইয়ের ম্যাথ 4টা চ্যাপ্টার আছে এখানে 11.1 2 3 4। এই 4টা চ্যাপ্টার থেকে তোমার 4 ধরনের ম্যাথের কনসেপ্টটা জাস্ট দেখাই দেবো। এর থেকে বেশি আর কিছুই করবো না। খুবই ইজি চ্যাপ্টারটা, একদম ইজি। মানে আমার মনে হয় সবথেকে ইজি চ্যাপ্টার হচ্ছে এটাই। তো আমি এখানে তেমন কিছু বলবো না। আমি তোমাদেরকে মেলে চ্যাপ্টার 7 এর ট্রিক্স গুলো শিখাবো। ঠিক আছে? তো তোমরা হচ্ছে কাইন্ডলি একটু খাতা কলম নিয়ে বসো। তোমাদেরকে আজকে একটু ভালো জিনিস শেখাবো। তোমরা সহজ জিনিসই, বাট এই জিনিসগুলো তোমাদের হচ্ছে এমসিকিউ করার জন্য খুবই খুবই কাজে লাগবে। অনলি ফর এমসিকিউ। আমি আজকে যা যা ট্রিক দেখাবো সব হচ্ছে এমসিকিউর জন্য। একটাও তোমাদের হচ্ছে সিকিউর জন্য না। মানে সিকিউ কোয়েশ্চেন আসলে ঠিক আছে, তোমার সিকিউ কোয়েশ্চেন আসলে এটা অ্যাপ্লাই করতে পারবা, বাট হচ্ছে যে স্যার বুঝবে না। এটা হচ্ছে মেইন কথা। মানে স্যার হচ্ছে বুঝবে না যে তুমি কেমনে অঙ্কটা সলভ করলা। বাট আলটিমেটলি তোমার এমসিকিউ তো আসার সম্ভাবনাই বেশি। তো এমসিকিউর জন্য এটা খুবই চমৎকার ভাবে কাজ কাজ করবে। ঠিক আছে? তো আমি ইনফাইনাইট সিরিজ পাশাপাশি ফাইনাইট সিরিজ অর্থাৎ তোমার হচ্ছে সসীম ধারারও কিছু জিনিস দেখাবো। ২ টাই দেখাবো। মানে ধারা রিলেটেড কিছু ট্রিক্স বলতে পারো। তো আমি শুরু করি আমার ১ম টাইপ দিয়ে। ইউ ক্যান সে ১ম টাইপ। তো এই ১ম টাইপের মধ্যে আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হলো সবার আগে দেখে ফেলো তোমরা যে টাইপ 1। ঠিক আছে? টাইপ 1 দিয়ে শুরু করতেছি। টাইপ 1 এর মধ্যে কি দেখবো? আহ আই হোপ তোমরা সবাই এই ধরনের ম্যাথ কম বেশি ফেস করেছো, যে রুট ওভার সামথিং একটা সিরিজ থাকতে পারে। এখানে ফাইনাইট সিরিজে বেঁচে থাকে, বাট তোমাদেরকে আজকে আমি ইনফাইনাইট সিরিজে রুট ওভার টার্মের অঙ্ক দেখাবো। যেমন রুট ওভার সিক্স প্লাস রুট ওভার সিক্স প্লাস রুট ওভার সিক্স প্লাস রুট ওভার সিক্স, এভাবে করে কি হয় বলতো? এটা কিন্তু থেমে যায় না, এটা কিন্তু ইনফিনিট লেভেল পর্যন্ত যাবে। এটার কিন্তু কোনো শেষ নাই। ঠিক আছে? তো রুট গুলাকে তুমি একটু এক্সটেন্ড করে দাও, এইভাবে একটু বড় করে দাও, হ্যাঁ। তার মানে এটা কিন্তু ইনফিনিটি পর্যন্ত রুট ওভার সিক্স রুট ওভার সিক্স রুট ওভার সিক্স রুট ওভার সিক্স এরকম করে যেতে থাকবে। তো যে এই ধরনের ম্যাথ গুলোর ক্ষেত্রে এই যে একটা সিরিজ এখানে তাই না, একটা ইনফাইনাইট সিরিজ, এই অসীম ধারাটা যোগফলটা কত, বা হোয়াট ইজ দ্য সামেশন অফ দিস সিরিজ। তো এটা বের করার খুবই সহজ একটা চমৎকার টেকনিক আছে, সেটা হচ্ছে তুমি শুধুমাত্র এখানে যে ডিজিটটা আছে সেই ডিজিটটাকে তুমি খেয়াল করে দেখো কি আছে। এটা সিক্স আছে। যখন সিক্স থাকবে বা কোনো জোড় সংখ্যা থাকবে বা কোনো ইভেন নাম্বার থাকবে বা কোনো জোড় সংখ্যা থাকবে, তখন হচ্ছে তুমি কি করবা, এই সিক্সটাকে তুমি হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো। এটাকে সম্ভবত উৎপাদকে বিশ্লেষণ বলে না, এটাকে মনে হয় বলে তোমার গুণনীয়ক লেখা আর কি।
তুমি এর গুণনীয়কগুলো লেখো। তাহলে 2 × 3 যদি করি আমরা, তাই না? হ্যাঁ, আমরা কিন্তু 1 × 6 করবো না, ঠিক আছে? 1 × 6 করবো না, যদিও এটাও ওর গুণনীয়ক, বাট আমরা এটা করবো না। আমরা সেই গুণনীয়কটাকেই নিব যে গুণনীয়কটার ডিফারেন্স হচ্ছে 1। দেখো কিরকম, দেখো 2 আর 3 এর ডিফারেন্স কত বলো তো? 2 আর 3 এর ডিফারেন্স 1 না? তো 2 আর 3 এর ডিফারেন্স কিন্তু 1। তো আমি হচ্ছে এই 2 আর 3 কে নিব। হ্যাঁ, আমি কিন্তু 1 আর 6 কে নিব না, কারণ 1 আর 6 ডিফারেন্স কত? 5, তাই না? 1 থেকে 6 ডিফারেন্স কত? 5। তো এটাকে নেওয়া যাবে না। আমরা নেব কোনটা, যেটা হচ্ছে তোমার মানে কাছাকাছি, মানে এক ডিফারেন্স হবে, ঠিক আছে? এটা হচ্ছে মেন কথা। এখন এইটা লেখলা তুমি, লেখার পরে তুমি দেখবা যে তোমার ধারার মধ্যে যোগ আছে না বিয়োগ আছে। তুমি দেখতেছো তোমার ধারার মধ্যে কি আছে? যোগ আছে। এই যে যোগ, দেখো সব যোগ না? তো যদি যোগ থাকে, সবাই পয়েন্টটা লেখো, খাতার মধ্যে সবাই পয়েন্টটা লেখো। তো যদি প্লাস থাকে তাহলে আহ যদি প্লাস থাকে তাহলে আমরা আহ বড় গুণনীয়কটাকে নিব, ঠিক আছে? বড় গুণনীয়কটাকে, তার মানে বড়, মানে আহ ঠিক আছে, বড় গুণনীয়কটাকে নিব। হ্যাঁ, আমার এখানে বাংলা লিখতে খুব কষ্ট হয়, তো তোমার একটু কাইন্ডলি লিখে নাও বিষয়টা, ঠিক আছে? যে বড় গুণনীয়কটাকে নিব, কি নিব? অ্যান্সার হিসেবে নিব, অ্যান্সার। ইট মিনস the the summation of this series is actually 3। হ্যাঁ, যেহেতু এখানে প্লাস আছে তার মানে হচ্ছে 2 আর 3 এর সবচেয়ে বড় কেটে সবচেয়ে বড় হচ্ছে 3। দ্যাটস ওয়াই মাই অ্যান্সার ইজ 3। মানে এগুলা হচ্ছে খুবই, বলতে পারো যে মানে এর থেকে শর্টকাট একটা কিছু হতেই পারে না। আমি কোনো ট্রিক কিছু ইউজ করিনি, খালি একটা সিম্পল জিনিস মাথায় রাখছি এটাই, যে 6কে আমি উৎপাদক থেকে বিশ্লেষণ করবো করে যেটা বড় সংখ্যা হবে, যোগ থাকলে বড় সংখ্যা, বিয়োগ থাকলে ছোট সংখ্যা। এখন সেম ভাবে একটা সেকেন্ড এক্সাম্পল দেখে ফেলি। একটা সেকেন্ড এক্সাম্পল যেটার মধ্যে তোমার হচ্ছে ধরো যে মাইনাস দিয়ে দিতে পারি। মাইনাস, ধরো যে এই সেম কোশ্চেনটা যদি দেই 6 - √6 হ্যাঁ এভাবে করে যদি যায়, হ্যাঁ, এই যে এভাবে দিয়ে দিলাম, বুঝতে পারছো? এভাবে করে ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে? এটা আমি আর লিখলাম, বাকিটা লিখলাম না। সো হোয়াট ইজ দ্য সামেশন অফ দিস সিরিজ? এন্ড 6 আবারও সেম ভাবে 2 × 3, বাট ইন দিস কেস দ্য অ্যান্সার শুড বি দ্য অ্যান্সার শুড বি 2, not 3, as because of the series is only dealing with negative values. Okay, only negative, only minus আছে এখানে, no positive sign, so the answer should be 2। এই হলো ছোটখাটো একটা মানে মনে রাখার মতো একটা জিনিস তুমি বলতে পারো। আর এখানে আমি যদি আরেকটা যদি তোমার এরকম উদাহরণ দেই, এক্সাম্পল সাপোজ ধরো এই টাইপ 1 এর মধ্যেই মনে করো দিলাম হচ্ছে এবার কি দেওয়া যায়, √12, রাইট? তো √12 দিলাম, মনে করো 6 দোকানে 12, তো আমি 12 দিয়ে করতেছি, এবার ধরো 12 দিয়ে করতেছি। এটা কিন্তু একটা জোড় সংখ্যা, তাই না? এটা জোড় সংখ্যা। তো এভাবে করে ইনফিনিটি পর্যন্ত যাবে। এটা কিন্তু আরো অনেকগুলো লিখতে পারো তুমি চাইলে, ইনফিনিটি পর্যন্ত যাবে এটা। তো এখন এটা সেম ভাবে এটা সামেশন কত? তা তুমি এখন বলতে পারো ভাইয়া 1 × 12 করতে পারেন, তাই না? না, এটা করবো না, আগে বলে দিছি। 2 × 6 করতে পারেন, এটাও করা যাবে না, কারণ ডিফারেন্স কত? 2 আর 6 এর 4। তো তাহলে কি নিব? 3 × 4 = 12। সিম্পল জিনিস, 3 × 4 = 12 হয়ে গেল। তাহলে এটা এখানে 4 আর 3 এর ডিফারেন্স হচ্ছে 1। তো কি করবো বলো? এখানে আমি 4 নিব, কারণ যেহেতু প্লাস আছে তার মানে কি অ্যান্সারটা কত হবে? 4, ঠিক আছে? এই সিরিজের অ্যান্সার কত হবে? 4। 4 নাম্বার চলে আসো। এই সেম ভাবে আরেকটা যদি দেই এরকম, ধরো যে 12 মাইনাস √12 মাইনাস এন্ড সো অন। হোয়াট ইজ দ্য সামেশন? এবার মাইনাস, তার মানে আবারও সেম ভাবে 3 × 4, 12 কে তুমি ভাগ মানে বিশ্লেষণ করতেছো, এন্ড অ্যাজ বিকজ অফ দেয়ার ইজ মাইনাস, সো অ্যান্সার শুড বি 3। বাস, এই দেখো এই যে এমসিকিউ অঙ্ক, তুমি এই জাস্ট সিরিজটা দেখেই বলে যেতে পারতেছো এটার অ্যান্সারটা কি। এটার জন্য কোনো ধরনের তোমার সিরিজ বের করা, ওই সূত্র সূত্র মনে রাখার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? একদম সিম্পল কনসেপ্ট। আচ্ছা, এবার আসো যে আই থিঙ্ক আই হ্যাভ গট আ কোয়েশ্চেন। যদি রুটের মধ্যে পণ্য থাকে ভাইয়া তাহলে কি হবে? হ্যাঁ, রুটের মধ্যে পণ্য থাকলে কি হবে সেখানে আসতেছি রে ভাই, একটু সবুর করো। সব জায়গাতেই যাব, সব জায়গাতেই থাকবো আমি, আমি কোনোটাই বাদ দিব না। আমি যে জিনিস তোমাদেরকে পড়াই সেই জিনিস যেন তোমরা কোনোদিন না ভুলো, সেই জিনিসের যদি কোনো ধরনের কনফিউশন না থাকে এমনিই পড়াই। তো একটু সবুর করো, দেখো কোন পর্যায়ে আমি যাই। তোমরা কোন পর্যায়ে নিতে পারবা সেটা হচ্ছে তোমাদের ব্যাপার এখন। হ্যাঁ, এবার আসো। লেটস সে এবার বেজোড় সংখ্যা আছে, অড নাম্বার, হ্যাঁ? লেটস সে অড নাম্বার গিভেন, যেটা আমাদের কোয়েশ্চেনে মাত্র একটু আগে করছে একজন, যে 15 থাকলে কি হবে, হ্যাঁ? ধরলাম হচ্ছে এবার অড নাম্বার আছে 15, তো 15 তো একটা অড নাম্বার, রাইট? অ্যান্ড সে 15টাকে নিতেছি আমি। তাহলে 15, সরি 15 এর জায়গায় 3 নিলাম, মনে করো 3 দিয়ে দেখাই আগে, 15 তো বড় সংখ্যা, আমি 16 দিয়ে দেখাই আগে। তো 3 নিলাম, হ্যাঁ, তাহলে 3 নিলাম, এই ইনফিনিটি পর্যন্ত যাবে, ঠিক আছে? এটা 13 হয়ে গেছে ভুলে, 13, হ্যাঁ, তাহলে ইনফিনিটি পর্যন্ত যাবে। আচ্ছা, তাহলে এটা এটা গেল। আহ
আচ্ছা শুনো, তোমরা হচ্ছে যে মাত্র কোয়েশ্চেনটা করছো, কাইন্ডলি কোয়েশ্চেন গুলা মানে জুমের মধ্যে কোয়েশ্চেন করার সময় কাইন্ডলি তুমি হচ্ছে এভরিওয়ানে দিবা, ঠিক আছে? মানে এভরিওয়ান দিয়ে কোয়েশ্চেনটা করবা। এই ডাইরেক্ট মেসেজ 500টা মেসেজ পাঠাইলে সবাই কোয়েশ্চেনটা দেখবে না। তুমি আমাকে মাত্র 500টা মেসেজ পাঠাইছো, 500 মেসেজ দিলে বাকিটা দেখবে না কোয়েশ্চেনটা তোমার। যাই হোক, তো এই যে √3, এই যে বেজোড় সংখ্যার ক্ষেত্রে তুমি কি করবা? হ্যাঁ, বেজোড় সংখ্যার ক্ষেত্রে তুমি কিন্তু আর ভাঙতে পারবা না, তাই না? তুমি কিন্তু ওই যে আর 2 আকারে ভাঙতে পারতেছো না, বা হচ্ছে তোমার মানে এটা তো জোড় সংখ্যা না যে তুমি ভাঙতে পারবা, ঠিক আছে? তো তুমি এটাকে ভাঙবা না। তাহলে এখন এই ক্ষেত্রে তুমি তাহলে এখন কি করতে পারো? হ্যাঁ, তাহলে যেটা আমি করব সেটা হলো যে আমি এখানে একটা ফর্মুলা মাথায় রাখবো এই অঙ্কটা করার জন্য। সেই ফর্মুলাটা কি? সেই ফর্মুলাটা হচ্ছে 4a √4a প্লাস 1/2। যদি হচ্ছে এখানে প্লাস থাকে তাহলে আমি এখানে প্লাস দিব, যদি এখানে মাইনাস থাকে তাহলে হচ্ছে আমি এখানে মাইনাস দিব, ঠিক আছে? এটা কিন্তু ভাঙা যাচ্ছে না। হ্যাঁ, তাহলে আমরা এটাকে কি বলতে পারি অ্যান্সারটা? এটা শর্টকাটটা মানে এটা তুমি একটা শর্টকাট ট্রিক হিসেবে মাথায় রাখো। সো দ্য ট্রিক ইজ √4a প্লাস 1/2, ঠিক আছে? তাহলে এটা কি হবে দেখো তো? তাহলে √4 ইন্টু 3, ঠিক আছে, প্লাস 1 অ্যান্ড এটা কত হয়? 3 × 4 = 12 আর 1 = 13, √13 প্লাস 1/2। দিস ইজ দ্য অ্যান্সার অফ ইউর দিস ইনফাইনাইট সিরিজ। ওকে, এটা হচ্ছে তোমার ইনফাইনাইট সিরিজের অ্যান্সারটা। তো এটা ধরলাম এক্সাম্পল নাম্বার 3। এক্সাম্পল নাম্বার 5 দিলাম, ঠিক আছে? কারণ আমাদের আগেরটা কি ছিল? আগে চারটা এক্সাম্পল দেখাইছি, এখন 5 নাম্বার এক্সাম্পল দেখালাম, 5 নাম্বারটা। তো 5 নাম্বার এক্সাম্পল এটা, ঠিক আছে? এটাকে ঠিক করে লিখি। 5। এবার মনে করো 6 নাম্বার যদি দেই আরেকটা, ধরলাম যে আমি 7 দিলাম, ঠিক আছে? হ্যাঁ, তাহলে 7 √7, হ্যাঁ, প্লাস √7 এভাবে করে এন্ড আপ টু ইনফিনিটি, ঠিক আছে? আপ টু ইনফিনিটি। তাহলে এটার ক্ষেত্রেও সেম ভাবে কি করবা বলো তো? এই সেম ফর্মুলা, কোনো চেঞ্জ নাই, একদম এই ফর্মুলা ডাইরেক্ট ইউজ করো। √4 ইন্টু 7 প্লাস 1 প্লাস 1/2, ঠিক আছে? তাহলে কি করবো এখানে? এই একবারও সেমটা মান বসায় দাও। 4 × 7 = 28 আর 1 = 29, 29 প্লাস 1 √29 প্লাস 1/2, ঠিক আছে? এই হচ্ছে এই হচ্ছে আমার এটার অ্যান্সার। আর যদি কি বললাম, যদি মাইনাস থাকে ধরলাম হচ্ছে, তাহলে এক্সাম্পল নাম্বার সাপোজ ধরো এক্সাম্পল নাম্বার 7, ঠিক আছে? তো 5 6 এটা 7। যদি তোমার মাইনাস থাকে তাহলে কি করবা? ধরলাম হচ্ছে একটা এক্সাম্পল 7 মাইনাস 7 মাইনাস 7 মাইনাস আপ টু ইনফিনিটি, এই, তাই না? এটা ক্ষেত্রে কি হবে? সামেশন। ওই আবারও সেম জিনিস আমি তো বললামই ফার্স্টে যে যদি তোমার এখানে প্লাস থাকে এখানে প্লাস দিবা, মাইনাস থাকলে এখানে মাইনাস দিবা। তাহলে একদম জাস্ট বসায় দাও 4a প্লাস 1 মাইনাস 1, দিস টাইম মাইনাস 1 হবে এখানে, ডিভাইড বাই 2। বাস অ্যান্সার কত হবে? √29 মাইনাস 1/2। ওই সেম অ্যান্সার, খালি প্লাসের জায়গায় মাইনাস হয়ে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার বেজোড় সংখ্যার ক্ষেত্রে। তার মানে তুমি এখন বুঝতে পারতেছো যে যে একটু আগে যে কোয়েশ্চেনটা করলো √50 থাকলে কি হবে? হ্যাঁ, বের করে ফেলো এবার। যে 4 × 15 প্লাস 1 মাইনাস প্লাস 1/2 করে দাও, দেখো কি হয় অ্যান্সারটা, ঠিক আছে? এই হলো তোমার আহ মানে এটার মানে ব্যাপার স্যাপার। তো এটা এটা ছিল কিসের? এটা ছিল টাইপ 2 এর। তো মোটামুটি দুটা টাইপ হচ্ছে আমি শেষ করলাম। সো ফার যদি কারো কোয়েশ্চেন থাকে আই থিংক কোয়েশ্চেন করতে পারো। আমি আহ, আহ, তামিম তামিম ভাইয়া তুমি কোয়েশ্চেন করতে পারো। আমি তো অপশন দিছি আই থিংক, আমি তো আনমিউট করার অপশন দিছি। ভাই এই ম্যাথে প্রশ্ন নাই, বুঝতে পেরেছি ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার আসো, আমি তাহলে এবার চলে ভাইয়া, আসি। হ্যাঁ হ্যাঁ বলো। ভাই ওখানে তো হইতেছে 6 এর আমি হইতেছে 2 × 3 ভাঙতে পারতেছি, কিন্তু 8 এর তো ভাই এরকম কোন ভাবে ভাঙতে পারতেছি না যেটা দিয়ে হইতেছে আমার মানে দুইটা গুণনীয়কের পার্থক্য এক হইতেছে, তাহলে ওইটার ক্ষেত্রে কি করব? হ্যাঁ, ওইটার ক্ষেত্রে তুমি এই ফর্মুলা ইউজ করবা, যে ফর্মুলা মাত্র দেখালাম বেজোরের ক্ষেত্রে। বুঝতে পারছো? যেটা ভাঙতে হ্যাঁ পারবা না হ্যাঁ হ্যাঁ। সেটাকে তুমি এই ফর্মুলাতে ফেলাই দিবা। গুড কোয়েশ্চেন, ভেরি গুড কোয়েশ্চেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমার এটা বলা উচিত ছিল। আই আই থিংক আই ফরগট। তাহলে আমি টাইপ 3 তে চলে যাচ্ছি। আচ্ছা, আমরা তো ফাইনাইট দেখলাম। আম, এবার যদি তোমাকে যদি একটু আমি ধরো, আচ্ছা ইনফাইনাইট তো দেখছে, ঠিক আছে? ইনফাইনাইটের মধ্যে আরেকটা কি থাকতে পারে? এটা তো দেখাইনি। টাইপ 3 ইনফাইনাইটের মধ্যে আরেকটা জিনিস থাকতে পারে, সেটা হচ্ছে এরকম। ধরলাম এটা 9 নাম্বার প্রবলেম, আগে মোট 8টা প্রবলেম দেখাইছে আগে, তো এখন 9 নাম্বার প্রবলেম। মনে করো এরকম থাকতে পারে যে কোনো প্লাস টাস কিচ্ছু নাই, প্লাস মাইনাস কিছু নেই, ডাইরেক্ট গুণ করা, ডাইরেক্ট গুণ, ঠিক আছে? ডাইরেক্ট গুণ এখানে মানে এরকম এরকম করে ইনফিনিটি।
ঠিক আছে, এখানে কোনো প্লাস মাইনাস কিছু না, ডাইরেক্ট সবগুলো গুণ আকারে আছে। হ্যাঁ, এটার ক্ষেত্রে অ্যান্সার কি হবে? এটার ক্ষেত্রে অ্যান্সার নিয়ে কোনো বদল হওয়ার কোনো কিচ্ছু নাই। অ্যান্সার যা মানে তোমার যে ডিজিট দেওয়া থাকবে সেই ডিজিটটাই তোমার অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, 13। সেম ভাবে যদি একটা দেখাই, মনে করো 23 রুট ওভার 23 রুট ওভার 23 ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, এটার অ্যান্সার সেম ভাবে জাস্ট 23 হবে। ঠিক আছে, এই হলো তোমার অ্যান্সার। এখানে কোনো ধরনের আর ফর্মুলা মনে রাখার প্রয়োজন নাই, গুণ আকারে গুণ থাকলে। ঠিক আছে, তো এটা গেল টাইপ 3 পর্যন্ত। আচ্ছা, এবার আমি ধরো যে আরেকটা জিনিস দেখাই। ফর্মুলা তো মনে করো অনেক আছে, তো আমি এবার ধরো টাইপ 4 দেখাই। ঠিক আছে, টাইপ 4 আমি ইনফাইনাইট নিয়ে আরেকটা জিনিস দেখাই, যদিও এটা দেখানোর প্রয়োজন ছিল না, বাট স্টিল এটাকে দেখানোটা উচিত। কারণটা হলো এই ধরনের ম্যাথও আসতে পারে। কিরকম একটু খেয়াল করে দেখি। টাইপ 4 এটা যদিও একটু কমপ্লেক্স হয়ে একটু বেশি কঠিন হয়ে যাবে টাইপ 4টা, বাট স্টিল এটাকে দেখাই। একটু একটু খেয়াল করবা সবাই। ঠিক আছে, মনে করো এরকম দেওয়া আছে, এক্স ইজ ইকুয়াল টু 3 প্লাস, হ্যাঁ, 1/3, ওকে, প্লাস এই 3 এর সাথে, ঠিক আছে, 3 এর সাথে হচ্ছে 1/3 প্লাস, ঠিক আছে, 1/3 প্লাস 1/3। এইভাবে দেখো মানে কতটা দেখতে কতটা জটিল লাগতেছে, তাই না? এরকম হচ্ছে বিষয় তোমার, মানে এভাবে করে তোমার আপ টু ইনফিনিটি পর্যন্ত যাবে। এই ধারা যোগফল কত, মানে এর থেকে কঠিন আর কি হইতে পারে বলো? তো এই ধরনের ধারা যেটা তোমার হচ্ছে মানে 1 বাই আকারে আছে, ঠিক আছে, টার্ম গুলা প্রথম টার্মটা ঠিক আছে, বাট পরের টার্ম গুলো 1/3 প্লাস 1/3 প্লাস 1/3 প্লাস 1/3 এন্ড আপ টু এভাবে করে ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে। বা যদি আরেকটা অপশন দেয় এরকম, সাপোজ ধরো এটা তোমার হচ্ছে ধরলাম 10 নাম্বার, ধরলাম হচ্ছে 10 নাম্বার, ঠিক আছে, 10 বা 11 দিয়ে এটাকে 11 দিয়ে এটাকে। তো মনে করো এটা 10 নাম্বার প্রবলেম। আচ্ছা, এখন 10 নাম্বার প্রবলেমের জন্য আমি মনে করো তোমাকে হচ্ছে আরেকটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি 12 নাম্বার হিসেবে। মনে করো এরকম দেওয়া আছে আবারও, ধরো যে এবার তো প্লাস দিয়েছিলাম, এখানে এখানে মাইনাস দিয়ে দিই এবার। ঠিক আছে, তাহলে 7 - 1/7 -1/7 -1/7 -1/7 এইভাবে করে আপ টু ইনফিনিটি। ঠিক আছে, এই দাগগুলো দিয়ে নয়, দরকার নেই তত কিছু দেওয়ার। আমি জাস্ট এভাবে মাথায় রাখো যে এখানে সেম জিনিসটা লিখছি, খালি প্লাসের জায়গায় মাইনাস দিয়ে দিচ্ছি। ঠিক আছে, প্লাসের জায়গায় খালি মাইনাসটা দিয়ে দিচ্ছি। এই ধরনের ধারা মানে এই যে মানে এরকম মানে কি বলবো বীজগণিতের ধারা, এগুলার ক্ষেত্রে তুমি কিভাবে অঙ্কটা করবা? ঠিক আছে, এখন এটার ক্ষেত্রে তোমার একটা ফর্মুলা মনে রাখতে হবে। এই ফর্মুলাটা ওই কাইন্ড অফ ওই √4a+1+1/2 এর মতোই, যদিও এটা ডিরেক্টলি এটা না, এখানে কিছুটা ডিফারেন্স আছে। যেমন এটা শর্টকাটটা হচ্ছে, এটা খুবই কমপ্লেক্স, এটা নর্মাল তোমাদের লেভেলে আমি কোনোদিন দেখাই না, বাট আজকে দেখাই দিলাম আর কি। তোমরা জেনে রাখো, খুব ভালো হবে তোমরা জেনে রাখলে। কোনো চ্যালেঞ্জিং এক্সাম, সেটা হতে পারে নটরডেম অ্যাডমিশন, হতে পারে অন্য কোনো অ্যাডমিশন, এনি কাইন্ড অফ অ্যাডমিশন পরীক্ষায় তুমি যদি এরকম ধরনের ধারা ধারা পাও, বা কোনো ধরনের অলিম্পিয়াডে তুমি অংশগ্রহণ করছো, ঠিক আছে, ম্যাথ অলিম্পিয়াডে, হ্যাঁ, সো ইউ ক্যান অ্যাপ্লাই দিস কাইন্ড অফ ফর্মুলাস লাইক দিস। এইটা হচ্ছে তোমার ফর্মুলা, a+√a² +-4/2। প্লাস মাইনাস কেন দিছি? কারণ যদি প্লাস থাকে তাহলে প্লাস নিবা, মাইনাস থাকলে মাইনাস নিবা, মানে a² -4 হয়ে যাবে এটার বেলায়, এখানে a² +4 হয়ে যাবে। ঠিক আছে, আই থিঙ্ক এটা বুঝতে পারছো। এখন তুমি জিজ্ঞেস করো ভাইয়া এ কি? এ হচ্ছে ফার্স্ট পদ, প্রথম পদ। ঠিক আছে, এ হচ্ছে প্রথম পদ। তো করো ক্যালকুলেশন, এই ম্যাটার ক্যালকুলেশন করো। তাহলে 3 +√, এই যে 3 হচ্ছে প্রথম পদ, তাহলে 3 স্কোয়ার, এটা প্লাস আছে তার মানে প্লাস হবে বাই 2। ওকে, তাহলে কি হবে? এটা 3 প্লাস এটা কত 9, আচ্ছা 13, তাহলে √13। ঠিক আছে, এই যেটা হচ্ছে অ্যান্সার, সিম্পল। এরপরে আসি এখানে, এটা তো সেম ভাবে তোমার হচ্ছে কত, এটা এ, হ্যাঁ, +√a² -4 নিব, তাই না? -4 নিব, তাহলে আসো এ প্লাস, আচ্ছা সরি, 7 প্লাস 7 স্কোয়ার -4/2 অ্যান্ড তোমার 49 - 4 45, তাহলে 7 +√45/2। এই যেটা তোমার হচ্ছে এই ধারার অ্যান্সার। ঠিক আছে, টাইপ 3 টাইপ 4 হচ্ছে কাইন্ড অফ এরকম। এখন তোমার কোয়েশ্চেন করো আবার, আমি আনমিউট করার অপশন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ইউ ক্যান আস্ক মি কোয়েশ্চেন ইফ এনিওয়ান হ্যাজ। ওকে, তাহলে আচ্ছা, দুইজন তো হাত তুলে রাখছো, কোয়েশ্চেন আছে কোনো? কোয়েশ্চেন না থাকলে তাহলে আমি ফরওয়ার্ড করি। ঠিক আছে, আমি যেহেতু আসলে টপিক আসলে অনেকগুলো আছে, তো আমার ফরওয়ার্ড করা উচিত। বা এটার ক্ষেত্রে কি জোর হইলো সেমই হইব? হ্যাঁ হ্যাঁ, এখানে তোমার যা যা মানে জোর বেজোর মানে প্রথম পদ যেটা থাকবে তুমি সেটাকে নিয়ে নিবা। ঠিক আছে, সমস্যা ভাইয়া নেই। যদি এমন হয় অনেক ছোট সংখ্যা, তাইলে মনে করেন যে রুটের ভিতরে তখন মানে বিয়োগ করলে মাইনাস হয়ে গেল, তখন না তো না, হবে না। সেরকম অঙ্ক তো আসবেই না রে ভাই,
সেরকম কিন্তু আসবে না। আর কথা হচ্ছে কি, ধরো তোমার দেওয়া আছে মনে করো এখানে মাইনাস, ঠিক আছে? মনে করো শুরু হয়েছে মাইনাস দিয়ে, তোমার তো সমস্যা নাই, কারণটা হচ্ছে কি বলতো, এখানে এ স্কোয়ার আছে ভিতরে, তার মানে ওই ঋণাত্মক সংখ্যাটা বর্গ হয়ে প্লাস হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, মিউট করে ফেলো। ঠিক আছে, তাহলে এবার আমি কোয়েশ্চেনটা নিচ্ছি না, আমি এবার চলে যাচ্ছি হচ্ছে টাইপ 5-এ। টাইপ 5 হচ্ছে এবারে একটু ফাইনাল সিরিজ দেখাই, হ্যাঁ? আপনি বলো ভাইয়া আপনি তো ভুল করতেছেন, আপনি তো এখন ইনফাইনাইট সিরিজ অঙ্ক করাচ্ছেন, আপনি কেন ফাইনালে যাচ্ছেন? আমি তো বলছি তোমাকে তুমি জেনে রাখো বিষয়গুলা, তোমার জেনে রাখে তোমার ভবিষ্যতে কোনো না কোনো সময় কাজে লাগবে। হ্যাঁ, যত তুমি জ্ঞান অর্জন করবা তুমি দেখবে যে কোনোদিন এগুলো বিফলে যাবে না। আচ্ছা, সোহাগ খান ভাই বলছে যে, ভাইয়া এটা কি অসীমতক সমষ্টি ধারাগুলোর নাকি এমনি সমষ্টি? আচ্ছা, অসীমতক মানে কি? অসীম তো নাকি? অসীম ধারাই তো অসীমতক নাকি? আমি যদি ভুল বলে থাকি তাহলে আমাকে একটু ডাউট দিতে পারো ইয়াতে কমেন্ট সেকশনে। আমি তাহলে শুরু করি ফাইনাইটটা দিয়ে। ফাইনাইটের কিছু ওই সেম কাইন্ড অফ কিছু প্রবলেম যদি দেখাই, মনে করি এরকম আসতে পারে। আমি 11 12 দেখাইছি, আমি এখানে 13 নাম্বার দিয়ে দেখা শুরু করতেছি। তো আমাদের আজকে 13 নম্বর প্রবলেম এরকম থাকতে পারে, মনে করো যে ধরো যে √2 √2 √2 √2 মানে এটা কিন্তু ইনফিনিটি পর্যন্ত না, এটা কিন্তু এই যে এই পর্যন্তই, ঠিক আছে? মানে এটা কিন্তু মানে এই 5 বার গিয়ে যে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার গিয়ে থেমে গেছে, আর নাই কিন্তু, ঠিক আছে? তো হোয়াট ইজ দ্য সামেশন অফ দিস সিরিজ? এই ধরনের ম্যাথের ক্ষেত্রে তুমি কিভাবে কি করবা? এখন তোমার কাজ হচ্ছে এখানে জাস্ট একটু গুণে নেওয়া। কি গুণে নেওয়া? যে মোট কয়টা স্টেপ গেছে এখানে, 1 2 3 4 5, তার মানে এন এর ভ্যালু হচ্ছে 5, ঠিক আছে? এন এর ভ্যালু হচ্ছে 5। এখন এই এনটা কোথায় বসাবা? এই ট্রিকটা মাথায় রাখো। এখন তুমি বলো ভাই আপনি এত ট্রিক কিভাবে মনে রাখেন? না, আমি তো আসলে ভাই ক্লাস নিতে নিতে আমার এগুলো মনে থাকে আসলে। আর তোমাদেরও দেখবা যে তুমি যদি প্র্যাকটিস প্র্যাকটিস বেশি করে ফেলো, দেখবা তোমারও এগুলো মনে থাকবে, তুমি কোনোদিন ভুলবা না, ঠিক আছে? প্র্যাকটিসটাই আসলে মেইন। মানুষ কিন্তু আসলে মানে যতটুকু বেশি প্র্যাকটিস করে ততটাই তার হচ্ছে স্কিল বাড়ে, ততটাই সে তোমার হচ্ছে অন্যদের তুলনায় অ্যাডভান্স হয়ে যায়। এই হচ্ছে বিষয়। সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার একটা ভগ্নাংশ, একটা ফ্র্যাকশন নিয়ে নিচ্ছি, 2 টু দি পাওয়ার একটা ফ্র্যাকশন। সে ফ্র্যাকশনের লবে আছে 2 টু দি পাওয়ার n-1। এই -1টা কিন্তু এটার সাথে না, এটা কিন্তু 2 এর সাথে, ঠিক আছে? হ্যাঁ, নিচে কি 2 টু দি পাওয়ার n। সো ভাগ করে দাও, n এর ভ্যালু হচ্ছে 5, তাহলে 2 টু দি পাওয়ার 5 - 1 ডিভাইড 2 টু দি পাওয়ার 5, তাহলে 2 টু দি পাওয়ার 30, 2 টু দি পাওয়ার 5 এর ভ্যালু কত? 32, তাহলে 32 - 1 ডিভাইড বাই 32। তো আমাদের এই ধারার অ্যান্সারটা হচ্ছে, এটা কিন্তু ট্রিক, এই ধারার অ্যান্সারটা হচ্ছে তাহলে 2 টু দি পাওয়ার 31/32। এটা হচ্ছে এই ধারার অ্যান্সার, ঠিক আছে? এটা গেল 13, এটা এরপর আসে 14 নাম্বার। এরকমই একটা প্রবলেম দিই, সাপোজ ধরো আম, এখানে কিন্তু কোনো প্লাস মাইনাস নাই, ঠিক আছে? এটা কিন্তু প্লাস মাইনাস নাই, আমি কিন্তু আগে বলে দিচ্ছি। আচ্ছা, তুমি এখন বলতে পারো ভাই তাহলে প্লাস মাইনাস থাকলে কি হবে? ঠিক আছে, তাহলে প্লাস মাইনাসের জন্য আমরা চলে আসি, কি করতে পারি? তো টাইপ করা দেখাইছি এর আগে, ফাইনাল সিরিজের ইনফাইনাইট সিরিজের জন্য টাইপ 4টা দেখাইছি, তাই না? 4টা দেখাইলাম না 5টা দেখাইলাম, মনে নাই তো? দেখি দাও, দেখে নি তো কয়টা টাইপ দেখাইলাম। 1 2 3 4টা দেখাইছি, তাহলে এটা টাইপ 5 দিয়ে দাও, ঠিক আছে? টাইপ 5 এটা। আচ্ছা, এটা টাইপ 5। তাহলে টাইপ 6 এ চলে আসি এবার আমরা। যদি এরকম যোগ বিয়োগ থাকে, এবং আরেকটা কথা হচ্ছে যে যদি যোগ বিয়োগ থাকে পাশাপাশি, যদি এমন থাকে মনে করো তোমার হচ্ছে ডিফারেন্ট সংখ্যা, তুমি বলতে পারো ভাই আপনি তো সব আসলে একই সংখ্যাতে দেখাচ্ছেন, একই সংখ্যা একই সংখ্যা। এখন যদি সংখ্যা ডিফারেন্ট করে দেয় তাহলে কি করব? ভালো কোয়েশ্চেন। ধরো আমি কিছু এক্সাম্পল দিতেছি, মনে করো যে 14 নাম্বার এক্সাম্পল, ঠিক আছে? যদি এরকম থাকে মনে করো 248, ঠিক আছে, প্লাস 52, এটা কিন্তু ফাইনাল সিরিজেরই, ঠিক আছে? ফাইনাল সিরিজ এটা, প্লাস হচ্ছে 144। এই মনে করো কিছু কমপ্লেক্স নাম্বার দিয়ে দিলাম আমি। আহ, এইটার ক্ষেত্রে তুমি কিভাবে আসলে অ্যান্সারটা বের করবে চট করে? না, এটার ক্ষেত্রে আসলে মানে দ্রুত অ্যান্সার বের করার কোনো পদ্ধতি নাই, কারণটা হচ্ছে এখানে সংখ্যাগুলো সব ডিফারেন্ট হয়ে গেছে, তাই না? তো ডিফারেন্ট সংখ্যা এখন শর্টকাট যে যে বের করবে সে কিভাবে বুঝবে যেখানে কোন সংখ্যাটা আসবে? তাই তো এখানে বের করা পসিবল না এইভাবে কোনো কোনো শর্টকাট ট্রিক। তো এটার ক্ষেত্রে কিছু স্টেপ ফলো করতে হয়, খুবই সিম্পল স্টেপ। যেমন যে ধারাটা দেওয়া থাকবে সেই ধারার ঠিক ডান দিক থেকে তোমাকে রুট করা শুরু করতে হবে, ঠিক আছে? এবং সেই রুটটা ক্যালকুলেটর ছাড়া করাটাই বেটার, কারণ ক্যালকুলেটর তোমাদের কাছে নাও থাকতে পারে এক্সাম হলে। তো তাহলে কি কি হতে পারে এটা? যেমন 144 কে রুট করলে কত হয়? 12, এটা সবাই জানি আমরা। তাহলে এটাকে করলে হবে 12, 12 সাথে তুমি 12 যোগ করে দাও, কত হবে? 12 সাথে 12 যোগ করলে হবে 64, 64 কে রুট করলে কত হবে? 8, 8 এর সাথে 248 যোগ করে দাও, কত হবে? 256,
256 রুট করলে কত হবে? 16। এই তো অ্যান্সার হয়ে গেল। তো এইটাকে আসলে কোনো ধরনের শর্টকাট ট্রিক দিয়ে মনে রাখা পসিবল না। কোনো শর্টকাটই পসিবলই না এখানে, কারণ এখানে সংখ্যাগুলো ডিফারেন্ট। তো এটার ক্ষেত্রে আসলে শর্টকাট টর্টকাট না জেনে ডাইরেক্ট রুট করে দেওয়াই ভালো। যেমন আমি কিছু আরো এক্সাম্পল দেই, সাপোজ এক্স, এটা 15 নাম্বার এক্সাম্পল। লেটস সে একটু বড় দেই এবার। যত 3টা দিচ্ছি, এখানে মনে করো আরো 4-5টা দিয়ে দিই। হ্যাঁ, আমি প্লাস মাইনাস সহকারে দিই, মনে করো প্লাস মাইনাস সহকারে দিচ্ছি, ঠিক আছে? 20 প্লাস 29, মনে করো 29। হ্যাঁ, মাইনাস দিলাম এবার, ঠিক আছে? -12। হ্যাঁ, কোনো সমস্যা নেই, প্লাস মাইনাস যা দেও কোনো সমস্যা নেই। আমার অঙ্ক আমি নিয়ম জানি, আমার অঙ্ক কোনো সমস্যা হবে না করতে। 19। আর কি দেওয়া যায়, মনে করো কি দেওয়া যায় এখানে? 19 থেকে আচ্ছা 9, আচ্ছা 9 দিয়ে দিই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা তোমার হচ্ছে -√9। হ্যাঁ, -√9। একটু একটু লিখতে খুবই ঝামেলা হয়ে গেছে যেহেতু একটু বড়। আচ্ছা, এবার আসলে আমি এটাকে সলভ করি। শুরু করি তোমার এখান থেকে, ঠিক আছে? আচ্ছা, ইকুয়াল টু দেওয়ার দরকার নেই এখানে, এখান থেকে স্টার্ট করি। এটাকে একটু নামাই দিই, দাঁড়াও। এই, হ্যাঁ, এবার 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 করি, আসো। এই দেখো, 9 দিয়ে করলে কত হবে? 3, ঠিক আছে? দেন 3, দেন 19 থেকে 3 বাদ দিলে কত হবে? 16। 16 কে রুট করলে কত হবে? 4। 12 আর 4 যোগ করলে কত হবে? 16। 16 কে রুট করলে কত হবে? 4। এই 29 থেকে এই 4 বাদ দিলে কত হবে? 5, নাকি সরি 25, তাই না? 29 থেকে 4 বাদ দিলে কত হবে? 25। 25 কে রুট করলে কত হবে? 5। 20 আর এই 5 যোগ করলে কত হবে? 25। 25 কে রুট করলে কত হবে? 5। দেখছো? এইভাবে স্টেপ করে ফলো করে ম্যাথটা সলভ করে ফেললাম। তো প্লাস মাইনাস যাইতে হোক, কোনো সমস্যা নাই, তাই না? আমি আরো কিছু এক্সাম্পল এখান থেকে একটু দেই, যেহেতু এটা একটু মানে ডিফারেন্ট ভ্যালু থাকতে পারে এখানে। সো আরো 2টা এক্সাম্পল মনে করো করাই। মনে করো যে এটা 16, ঠিক আছে? তাহলে ধরলাম হচ্ছে এরকম দেওয়া আছে 136 প্লাস 69 দিয়ে 69। দেন হলো, আমি কিন্তু মানে র্যান্ডম বসে বসে এখন ভাই মানে ভেবে ভেবে তোমাকে ভ্যালু দিচ্ছি, বুঝছো? আচ্ছা, এখানে আচ্ছা 12 দিলাম, আর হচ্ছে 13, আর হ্যাঁ, তাহলে 169 দিলাম, ঠিক আছে? এই একবারে টান দিয়ে রাখি, টান দিলে দিলে ভালো হয়। এই তো, এবার ঠিক আছে। এই তাহলে 169 হচ্ছে প্রথম সংখ্যা। চলে আসো, সলভ করতে শুরু করে দাও। 169 থেকে রুট করলে কত হয়? 13। 13 আর 12 যোগ করলে কত হয়? 25। 25 কে রুট করলে কত হবে? 5। 69 থেকে 5 বদলে কত হয়? 64। 64 থেকে রুট করলে কত হয়? 8। 136 আর 8 যোগ করলে কত হয়? 144। 144 কে রুট করলে কত হয়? 12। সিম্পল, বের হয়ে গেল। লাস্ট একটা প্রবলেম করাই এই টাইপ থেকে। মনে করো কত যাওয়া যায়? 11 মাইনাস 105 মাইনাস, হ্যাঁ, -17 প্লাস 61। এই রুট গুলা বুঝতে ঝামেলা করে, যে একবারে দিয়ে দেওয়া উচিত, এই জন্য বড় করে টান দিয়ে ফেলা উচিত। 105 মাইনাস √17 প্লাস √61 প্লাস √9, সাপোজ ধরো। হ্যাঁ, এবার মিলবে, ঠিক আছে? উম আচ্ছা, একজন বলছে ভাইয়া 12টা কিন্তু মাইনাস ছিল। হ্যাঁ, মাইনাস ছিল তো কি সমস্যা? এই যে 12কে, এই যে তোমার 13 আর 12 যোগ করলে কত হয়? 25। 25 কে রুট করলে কত হয়? 5। 69 থেকে 5 বাদ দিলে কত হয়? 64। 64 থেকে রুট করলে কত হয়? 8। ঠিকই তো আছে। হ্যাঁ, এবার এখানে আসো, এটা অ্যান্সারটা কত? ঠিক আছে, এটা অ্যান্সার বের করে ফেলি আমরা চট করে। হ্যাঁ, তাহলে দেখো, এই যে তোমার হচ্ছে 9 কে রুট করলে কত হয়? 3। 61 আর 3 যোগ করলে কত হয়? 64। 64 কে রুট করলে কত হয়? 8। 17 আর 8 যোগ করলে কত হয়? 25। 25 কে রুট করলে কত হয়? 5। 105 থেকে 5 বাদ দিলে কত হয়? 100। 100 কে রুট করলে কত হয়? 10। 11 আর 10 যোগ করলে কত? সরি, এটা তো এদিকে এদিকে চলে আসছে আমার আর কি। এই যে 11 থেকে 10 বাদ দিলে কত হয়? 1। 1 কে রুট করলে কত হয়? 1। তো অ্যান্সার হচ্ছে 1। এই যে কয়েকজন নাম্বার অ্যান্সার দিয়েও দিছে কমেন্টে 1। নাইস, তাহলে তোমাদের মোটামুটি বোঝা হয়ে গেছে আই থিঙ্ক। তো এই পর্যন্ত ছিল তোমার হচ্ছে কিছু সংখ্যা, সংখ্যা দিয়ে হচ্ছে তোমার ধারা। হুম, এবং তোমাদের কিন্তু এগুলা আসলে একটু মনে রাখো, মনে রাখার ট্রাই করো, কারণ এগুলা আসলে তুমি কোথাও পাবা না। এন্ড দেখা যাবে যে তুমি আসলে অন্য সবার থেকে একটু আগায় থাকবা এগুলার জন্য, ঠিক আছে? তো তোমাদেরকে আমি তাহলে টাইপ 5 দেখালাম মোটামুটি। কয়টা টাইপ দেখালাম? 5টা টাইপ দেখালাম, তাই না? 5টা বা 6টা দেখেছি, 6টা দেখেছি, 6টা। তাহলে এবার চলে আসে আমার টাইপ 7 এ, এবং এটা সব থেকে ইম্পর্টেন্ট
টাইপ বলতে পারো, সব থেকে ইম্পর্টেন্ট টাইপ। কি 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 ম্যাথ হতে পারে এখানে একটু বুঝে নেই। এখানে একটু ঝামেলা থাকবে, কিছু ঝামেলা থাকবে এখানে, ঠিক আছে? যেমন দ্য সাম অফ দ্য সিরিজ, তোমাকে এরকম বের করতে বলো, হোয়াট ইজ দ্য সাম অফ দ্য সিরিজ, মানে ঝাড়টা যোগফল কত, হোয়াট ইজ দ্য সাম অফ দ্য সিরিজ। এখন সিরিজটা কি, একটু কমপ্লেক্স সিরিজ, দেওয়া আছে এরকম 1 + 2 + 1 + 2 স্কোয়ার +1 + 2 + 2 স্কোয়ার +2 কিউব। হ্যাঁ, এইরকম দেখছো, মানে কিরকম জানি তাই না জিনিসটা। এখন মনে করো, এটা মনে করো এন টার্মস, ঠিক আছে? এন টার্মস দেওয়া আছে, মানে এখানে অথবা একটা লিমিটেড ভ্যালু দেওয়া আছে এখানে, যে এত পর্যন্ত যাবে। এখন হোয়াট ইজ দ্য সাম অফ দ্য সিরিজ, এটা যোগফলটা কত, এটা বের করতে হবে। এন্ড এস সে সাম অপশনস আর গিভেন ফর ইউ। ধরলাম হচ্ছে 2 to the power n + 2 - n - 4। ধরলাম বি নাম্বারে হচ্ছে 2 × 2 to the power n, 2 × 2 to the power n - 1 - n। সি নাম্বার মনে করো হচ্ছে 2 to the power n + 1 - n। ডি নাম্বার হচ্ছে 2 to the power n + 1 - 1। এরকম চারটা অপশন দেওয়া আছে। সো হোয়াট ইজ দ্য সাম অফ দ্য সিরিজ, এন্ড এটা এন টার্মস মধ্যে গেছে, তাই আমরা এখানে এন এর ভ্যালুটা বসা দিতে পারি। এখন কথা হচ্ছে যে কিভাবে বের করবো, আমরা কিভাবে বুঝবো যে এর মানটা কত। এই তো, এন এর মান কত, এটা কি তুমি জানো? এটা তুমি কেউ জানো না, তাই না? এন টার্মস বলে দিচ্ছে, ইট মিনস ইউ নেভার নো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এন। সো ইটস কাইন্ড অফ ইনফাইনাইট সিরিজ, ইটস কাইন্ড অফ, বাট নট দ্যাট ইনফাইনাইট সিরিজ, বাট ইটস আ কাইন্ড অফ ইনফাইনাইট সিরিজ অ্যাজ বিকজ অফ ইউ ডোন্ট নো দ্য ভ্যালু অফ এন। এখন কথা হচ্ছে এই যে রুলটা, এই রুলটা হচ্ছে তোমার, যেটাকে আমি বলতে পারি সেই রুলটা হচ্ছে 1 2 3 রুল আর কি। 1 2 3 রুল, এটাকে বলা হচ্ছে 1 2 3 রুল। আমি এই রুলটার নাম দিচ্ছি 1 2 3। এই ধরনের 1 2 3 রুল আসলে ট্রিগোনোমেট্রির মধ্যে অনেক সময় ইউজ করেছি আমি, ঠিক আছে? তো নর্মালি আমরা এখন ট্রিগোনোমেট্রিতে না যাই, আমরা এখন এখানে আসি, অসীম ধারাতে থাকি। এই 1 2 3 রুল বলতে বোঝানো হয় যে তুমি হচ্ছে এন এর ভ্যালুকে 1 2 বা 3 বসায় অঙ্কটা করবা। হুম। এখন তুমি বলতে পারো ভাইয়া কেমনে বুঝবো কোনটা নিবো, 1 নেবো, 2 নেবো না 3 নেবো। ইন মোস্ট অফ দ্য কেসেস ইউ ক্যান সে যে 95% ম্যাথে এন এর ভ্যালু 2 বসালে অঙ্কগুলোর অ্যান্সারটা খুব দ্রুত বের হয়ে যায়, দ্রুত বের হয়ে যায় এই ধরনের অঙ্কগুলো, ঠিক আছে? খুবই কমপ্লেক্স পর্যায়ের অঙ্ক তোমাদের দেখাচ্ছি, জীবনেও আসবে না এগুলো, আগে বলে দিচ্ছি। বাট হচ্ছে যে অ্যাডমিশন ক্লাস, আসলে আমরা যখন অ্যাডমিশন ক্লাস করছিলাম তখন আমরাও এরকম অনেক ধরনের অনেক কিছু শিখছিলাম, যেগুলো কোনোদিন কাজে লাগে নাই। বাট ওদিন আমি বুঝছিলাম যে ওগুলো আসলে কেন আমাকে কাজে লাগছে, কারণ ওগুলো হচ্ছে আমার মেনলি বেসিকটাকে ক্লিয়ার করছে, আমাকে স্ট্রং করছে, আমার ইন নলেজ ইনরিচ করছে। এটাই আমার মেইন কাজে রাখছে। তো তুমি একবারও মানে এটা ভাইবো না যে তোমার এগুলা কোনোদিন বিফল যাবে, তোমার এগুলা অবশ্যই একদিন কাজে লাগবে। তো এই যে 1 2 3 রুলটা, এন এর ভ্যালু তুমি কোনটা বসাবা, 1 বসাবা না 2 বসাবা না 3 বসাবা, তুমি কিভাবে বুঝবা? তুমি নর্মালি 2 ধরে নিবা অলওয়েজ। এই 2টা 95% কেসে মিলে যায়। যদি এমন হয় যে 2 ধরার পরও কোনো অঙ্কের অ্যান্সার মিলে নাই, সেই ক্ষেত্রে তুমি 1 অথবা 3 বসায় অঙ্কটা ট্রাই করে দেখবা যে অ্যান্সার মিলে কিনা, অবশ্যই মিলে যাবে তখন। আমরা মোস্ট অফ দ্য কেসেস আমরা 2 ধরে অঙ্কটা করব। তো নাও এবার ধরে নাও যে n এর ভ্যালু, তাহলে আমরা একটা সলিউশন করি। ধরে নেই এবার হচ্ছে টাইপ 7 এর নাম্বার 1 ম্যাথ, আমি বাকি ম্যাথ গুলোকে এটার সাথে মিলালাম না, তো এটাকে নতুন করে নাম্বার দিলাম এখানে 1 নাম্বার। তো সলিউশন, ধরে নেই n এর ভ্যালু হচ্ছে 2, তার মানে n হচ্ছে 2 যদি হয়। এখন এই 2 বলতে কি বোঝাচ্ছে ভাই, আপনি যে n টার্মস বললেন, n টার্মসটা কি আসলে, এইবার এটা বুঝতে হবে এই n টার্মসটা আসলে কি। এটা হলো, দেখো একটু খেয়াল করে, এই দেখো 1 + 2 আছে এখানে, একটু ব্র্যাকেটের মধ্যে নিয়ে যাও এগুলাকে। 1 + 2 + 2 স্কোয়ার আছে এখানে, 1 + 2 + 2 স্কোয়ার +2 কিউব আছে। ইট মিনস বোঝাই যাচ্ছে পরের টার্মটা কি হবে, 1 + 2 + 2 স্কোয়ার +2 কিউব +2 টু দি পাওয়ার 4। পরের টার্মটা কি হবে, 1 + 2 + 2 স্কোয়ার +2 কিউব +2 টু দি পাওয়ার 4 +2 টু দি পাওয়ার 5, এভাবে করে আপ টু n টার্মস। So I think now you have got that what is n. N actually meaning this kind of portion. There is two portion, right? n এর ভ্যালু 2 মানে কি, প্রথম দুইটা পোর্শন, এই যে n এর ভ্যালু 1 এটা, n এর ভ্যালু 2 এটা। তো তুমি এখন এই n এর ভ্যালু 2 নিয়ে অঙ্কটাকে সলভ করবা। তাহলে আসো n এর ভ্যালু 2 নিলে কত হয় দেখো, যোগ করে দেখো তো কত হয়। 1 + 2 করলে কত হয় 3, আর 1 + 2 3, আর 2 স্কয়ার কত হয় 4, তাহলে 4 + 3 কত 7, তাহলে কত হয় এটার অ্যান্সার 10। এখানে কত হচ্ছে, এটা এটুকু অ্যান্সার কত হচ্ছে 10। এবার তুমি n এর ভ্যালু 2 বসাইয়া দেখবা যে কোনটার মধ্যে অ্যান্সার 10 আসে। একটু দেখো, এবার আবার লেটস সে অপশন চেক, একটু চেক দ্য অপশন। সো n = 2, তাহলে বসাও।
দেখো 2 টু দি পাওয়ার n প্লাস 2, তার মানে 2 টু দি পাওয়ার 2 প্লাস 2, 2 টু দি পাওয়ার 4, 16, 16 মাইনাস n এর ভ্যালু 2, তার মানে 16 মাইনাস 2 মাইনাস 4, তাহলে 16 মাইনাস 2 মাইনাস 4 করলে কত হয়? 16 মাইনাস 6, এটা কত হয়? 10। দেখছো, প্রথমটার মধ্যে ধাম করে অ্যান্সার মিলে গেছে। এইটার অ্যান্সার কত? 10। তার মানে এটা কারেক্ট অ্যান্সার হওয়া উচিত, কিন্তু না, আমরা দেখব যে আসলে বাকি অ্যান্সার গুলো মিলে কিনা। এখন যদি এমন হয়, সাপোজ ধরো এটার অ্যান্সার 10 চলে আসছে, তখন তুমি কি করবা? ভাই এখন তো পেটে পড়ে গেছি, এখন তো আর অ্যান্সার মিলে না। তখন তুমি 1 বা 3 বসায় দেখবা, তখন দেখবা 1 বা 3 বসালে দেখবা যে দুইটার অ্যান্সার সেম আসে না। 1 বা 3 বসাইলে তখন যেটা অ্যান্সার আসবে সেটাকে তুমি নিয়ে নিবা। বা নর্মালি এরকম হয় না, নর্মালি 2 দিলেই মিলে যায়। হ্যাঁ, এত কঠিন জীবনও দিবে না ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আসো এখানে মিলাও। 2 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 1, ইট মিনস 4 মাইনাস 1, তাহলে 3, 3 দুগুণে 6 মাইনাস 2 কত হয়? 4। না সরি, তোমার হচ্ছে 7 দুগুণে 12, হ্যাঁ এটা হয় তোমার 6। 4, ওয়েট আবার দেখি, 4 মাইনাস 1, 3 দুগুণে 6 মাইনাস 2, হ্যাঁ এটা 4 হচ্ছে, তাই না? এটা 4 হয়, এটা 4 হয়। তো এটা মিলবে না, এটা বাদ। ঠিক আছে, 2 টু দি পাওয়ার n প্লাস 1, তার মানে 2 টু দি পাওয়ার 3, 8 মাইনাস কত? 2, 6। 2 টু দি পাওয়ার n প্লাস 1, তার মানে আবার কত? 2 প্লাস 1, তার মানে 2 টু দি পাওয়ার 3, মানে 8 মাইনাস 1, এটা কত হয়? 7। এই হলো। তারপর আমরা শিওর হয়ে গেলাম যে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই সেম জিনিসটা ইউজ করবো আমরা আবারও। আমরা ধরি আরেকটা অঙ্ক করে ফেলি। আই হোপ তোমাদের এটা বোঝা হয়ে গেছে। তাহলে এবার আমরা আরেকটা অঙ্কে চলে যাই। এই মনে করো টাইপ টাইপ টু 7 থাকতেছে, এটার 2 নাম্বার ম্যাথ সাপোজ ধরো। And again তোমাকে এই ধারাটা সাম বের করতে বলবে। সো হোয়াট ইজ দ্য সাম অফ দ্য সিরিজ 1 স্কয়ার প্লাস 1 প্লাস 2 স্কয়ার প্লাস 2 প্লাস 3 স্কয়ার প্লাস 3, এন্ড আই থিংক তুমি বুঝে গেছো, বাকিটা লেখা লাগবে না। n স্কয়ার প্লাস n। So what is the sum? Okay, and some options are given for you. এগুলা কিন্তু অনলি এমসিকিউর ক্ষেত্রে, আমি আবারও বলতেছি, হ্যাঁ এগুলা কিন্তু শুধুমাত্র এমসিকিউর ক্ষেত্রে প্রযোজ্য। এমসিকিউ ছাড়া শর্টকাটে মানে ধরো যে তুমি কিন্তু পারবা না। তুমি বুঝবা কেমনে যদি যদি তোমার হচ্ছে এটা সিকিউতে আসে, তুমি কিভাবে বুঝবা যে এটা আসলে মানে এরকম হবে, মানে এই অ্যান্সার করে এরকম হতে পারে, তুমি কিভাবে বুঝবা? তোমার তো বুঝার কোনো অপশন নাই, এন্ড তোমার বের করাটা অনেক টাফ এগুলা। সো তখন আসলে এগুলা পসিবল হবে না। এই শর্টকাট গুলো শুধুমাত্র তোমার হচ্ছে এমসিকিউর ক্ষেত্রেই। ঠিক আছে, n+2, এন্ড এমসিকিউ দিয়েই আসে এগুলো, নর্মালি এগুলো কোনোদিন সিকিউতে আসে না, এগুলো সবসময় এমসিকিউতেই আসে। অলিম্পিয়াড কোয়েশ্চেন্স ইউ ক্যান সে, নটরডেমের অ্যাডমিশন কোয়েশ্চেন, তো এগুলো আসার সম্ভাবনা নাই একদমই, বাট স্টিল বিভিন্ন অলিম্পিয়াডে বা ম্যাথ ম্যাথ কুইজ এগুলো আসে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার 4টা অপশন। এন্ড এগেইন লেটস সে n এর ভ্যালু 2, সো n ইজ ইকুয়াল টু, ব্র্যাকেট দিয়ে নাও। দেখো যে 1 স্কয়ার প্লাস 1 এটা একটা ধাপ, 2 স্কয়ার প্লাস 2 এটা একটা, 3 স্কয়ার প্লাস 3 এটা একটা, মানে বোঝা যাচ্ছে যে তোমার হচ্ছে এটা কি, এরকম করে n স্কয়ার প্লাস n পর্যন্ত যাবে। তার মানে n এর ভ্যালু 2 নিলে কি হবে? এটাকে নিবা, এটাকে নিবা, তাই না? তাহলে 1 স্কয়ার প্লাস 1 করলে কত হয়? 2, প্লাস 2 স্কয়ার প্লাস 2 করলে কত হয়? 4 প্লাস 2 6, অ্যান্সার কত? 8। এবার তুমি অপশন চেক মারো, এবার অপশন চেক করো। দেখো 2 ইন্টু 2 প্লাস 1, ইট মিনস তোমার হচ্ছে 2 ইন্টু 3, মানে 3 দুগুণে 6/2, 4। এটা হচ্ছে কত? 4। হইলো? হইলো না, তাই না? আমি কি ঠিক লিখছি? 2 3 2, 3 দুগুণে 6/2, আচ্ছা এটা 3 হবে, তাই না? 3 দুগুণে 6, তাহলে 3 হবে এটা। যাই হোক, আমাদের অ্যান্সার তো 8 আসে নাই। এরপর আসো এখানে 2 প্লাস 2 প্লাস 1, ইট মিনস তোমার হচ্ছে 3 প্লাস 2 কত হয়? 5। তাহলে 5/2 কত হয়? উম, এটা তোমার হচ্ছে 3, আচ্ছা 5 মানে 25/4 আর কি। ঠিক আছে, 25/4, তাই না? 3 প্লাস 2 কত হয়? ও আচ্ছা সরি, এটা তোমার হচ্ছে 25/4, তার মানে এটা কিন্তু মিলবে না। হ্যাঁ, এবার আসো 3 নাম্বারে, 2 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1, ইট মিনস তোমার হচ্ছে 2 ইন্টু 3 ইন্টু 4/3, তার মানে কত হয়? 3 3 কাটা, 4 দুগুণে 8, ডাইরেক্ট 8 মিলে গেছে। এখানে আসো 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5, তার মানে তোমার 4 4 কাটা, 3 5 15, 15 দুগুণে 30। অ্যান্সার মিলে নাই, তার মানে অ্যান্সার হচ্ছে এখানে 30। তাহলে দিস ইজ ইউর কারেক্ট অ্যান্সার। আচ্ছা তাহলে এটা গেল 3 নাম্বার। 3 নাম্বার চলে আসি। আচ্ছা এবার একটু ডিফারেন্ট দেই, একটু ডিফারেন্ট, একটু ঘুরাই দিই। মনে করো এরকম আছে, সাপোজ ধরো এরকম আছে যে 1/,
এটা আরো কমপ্লেক্স, মনে করো এটা আরো কমপ্লেক্স একটা টার্ম দিয়ে দিচ্ছি। 1/a1 a2 a3, মানে তোমাদেরকে তো আমি হচ্ছে অলরেডি ইয়ার ক্লাসে, তাই না, লগারিদমের ক্লাসে কিন্তু অলরেডি বুঝাইছি যে কনস্ট্যান্ট কত প্রকার। কনস্ট্যান্ট হচ্ছে দুই প্রকার, তাই না, আরবিটারি কনস্ট্যান্ট আর কি অ্যাবসোলুট কনস্ট্যান্ট। একটা অ্যাবসোলুট, এটা কি আরবিটারি, তাই না। তো এখানে মনে করি এবার আমি আরবিটারি কনস্ট্যান্ট দিয়ে দিচ্ছি, এবার কোনো আমি অ্যাবসোলুট কনস্ট্যান্ট দেই নাই। ওকে, তো কনস্ট্যান্ট তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের দিকে তাকায় ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, 1/a3 a4 and up to infinity, so 1/a to the কি হবে এটা, এই যে এখানে যদি এটাকে যদি তুমি n ধরো তাহলে এটা হবে তোমার n-1, তাহলে n-1 an. So what is the sum of the series? And say four options are given for you. a1 an divided by হচ্ছে n-1, b হচ্ছে n-1 divided by a1 an, 3 নাম্বার হচ্ছে n-1 divided by a1 plus an, and d নাম্বার ধরলাম হচ্ছে n-1 divided by a1 minus an, এটা প্লাস দিয়েছি, এটা মাইনাস দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এই চারটা অপশন তোমার কাছে দেওয়া আছে, তো হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখন কিভাবে অঙ্কটা করবা এটা একটু বুঝতে হবে, তাই না। এটার উপরটা মুছে ফেলি, আমাদের জায়গা শর্ট, ছোট বোর্ড। আচ্ছা, তাহলে এবার দেখো কিভাবে অঙ্কটা করতে হয়। শুরুতে দেখবা যে তোমার ভ্যালু দেওয়া আছে, মোট এখানে দুইটা করে আননোন ভ্যালু দেওয়া আছে। এই তো এখন ঝামেলা পড়ে গেছে ভাইয়া, কি করব। হ্যাঁ, খুবই সিম্পল, সেটা হলো যে তুমি এখানে এই a1 a2 এর জায়গায় তুমি যে এখানে 1 2 দেওয়া আছে না, এই 1 2 কে তুমি ভ্যালু ধরে নাও। মানে তুমি ধরেই নাও যে a1 হচ্ছে 1, a2 হচ্ছে 2, a3 হচ্ছে 3, এভাবে ধরে নাও তুমি। বাস, আমার আর যেহেতু আমি অলওয়েজ n এর ভ্যালু 2 ধরেই অঙ্কটা করব, তাই না, আমি তো অলওয়েজ n এর ভ্যালু 2 ধরে অঙ্কটা করব, রাইট। তাহলে আমি কেন আসলে তোমার হচ্ছে মানে a4 পর্যন্ত বা a5 পর্যন্ত যাব। তো আমি এই দুটাতে থাকি, তাই না, প্রথম দুটাতে আমি থাকি, n এর ভ্যালু 2 এর জন্য তো থাকবো আমি, তাই না। তাহলে আসলে এবার করো, এবার অ্যান্সার কত হয় দেখো খেয়াল করে। 1/1 ইন্টু 2 প্লাস 1 বাই এই যে 1 ইন্টু 2 প্লাস 1/2 ইন্টু 3, এই যে ভ্যালুগুলো ধরে নিচ্ছি আমি, ঠিক আছে। তাহলে কত হয় 1/2 প্লাস 1/3 দোকানে 6, তাহলে তোমার লসাগু করলে তোমার হচ্ছে এটা কত হবে, 6, তাহলে 3 দোকানে 6, তো 3 প্লাস 1, তাহলে তোমার 4/6, হ্যাঁ 2/3 হবে, রাইট। 4/4 কত হবে, এটা 2/3 হচ্ছে। ওকে, তাহলে লেটস সে দ্য অপশনস, লেটস চেক দ্য অপশনস, ঠিক আছে। তো অপশনগুলো চেক করি আসো। হ্যাঁ, অলরেডি একজন অ্যান্সার বলে দিয়েছে বি নাম্বারটা, তো দেখি বি নাম্বার হয় কিনা। আচ্ছা, a1 এর ভ্যালু কত ধরছিলাম, 1 ধরছিলাম। এখন বলবা ভাইয়া an কত হবে, an এর ভ্যালু তো আপনি ধরেন নাই। আচ্ছা, তুমি লাস্ট যে পর্যন্ত নিছো, তুমি লাস্ট কোন পর্যন্ত নিছো, তুমি হচ্ছে লাস্ট a3 পর্যন্ত নিছো, রাইট। এই যে এটা 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 নিছো, তাই না। তার মানে তোমার হচ্ছে এরকম ভাবে n এর ভ্যালু a3 ইজ ইকুয়াল টু 3, ঠিক আছে। ইট মিনস তোমার হলো এখানে তোমার তাহলে অপশনগুলো চেক করে দেখো, তাহলে 1 ইন্টু, আমি একটু অন্য কালেজে লিখি তাহলে তোমাদের আইডেন্টিফাই করতে প্রবলেম হবে না। এই 1 ইন্টু 3 ডিভাইড বাই এন এর ভ্যালু কত, আমার 3 ধরছি না, তার মানে 3 - 1, ঠিক আছে। তাইলে 3 - 1 কত হয়, এটা 3/2 হচ্ছে। এখানে চেক করো, 3 - 1 ডিভাইড বাই 1 ইন্টু 3, তাহলে কত হয় 2/3, এটা মিলে গেছে অ্যান্সার, ঠিক আছে। সি নাম্বার দেখো, 3 - 1 ডিভাইড বাই 1 প্লাস 3, ঠিক আছে, এভাবে চেক করো। তাহলে তোমার এটা হবে হচ্ছে 2/4, ইট মিনস তোমার হাফ হবে, হাফ হবে। এরপরে আসো 4 নাম্বারে, 3 - 1 ডিভাইড বাই 1 মাইনাস 3, এটা তোমার কত হবে 3/2, -2, মোস্ট প্রবাবলি -2 হচ্ছে, হ্যাঁ। তাহলে এই সরি, এটা -1 হচ্ছে, রাইট, -1, হ্যাঁ -1 হচ্ছে। হ্যাঁ, তাহলে এই হলো আমার মোটামুটি তোমার হচ্ছে তোমার এই যে টেকনিক। আচ্ছা, আর কিছু দেখানো যায়। হ্যাঁ, আমার এখানে তো আসলে অনেক কিছু আছে লেখা, তো তোমাদের মনে হয় কারো কোয়েশ্চেন থাকতে পারে, তোমরা কোয়েশ্চেন করতে পারো। এই পর্যন্ত যাদের কোয়েশ্চেন আছে তারা কোয়েশ্চেন করতে পারো। বাঁধন মজুমদার ভাইয়া কোয়েশ্চেন হাত তুলেছো, হ্যাঁ বলো। ভাইয়া এদিকে কি n এর মান কি 3 নাকি 2? এর মান 3, আমি তো 3 ধরে ওখানে তো ও আচ্ছা। বললামই তো যে লাস্টটা যেটা হবে সেটাকে নিবা।
না না না, এন এর ভ্যালু তো 2, মানে আমি তো প্রথম দুটো নিয়ে কাজ করব, বুঝতে হ্যাঁ পারছো? হ্যাঁ হ্যাঁ, মানে না মানে এখানে এখানে অপশনে যে বসানো হয়েছে অপশনের থ্রি, মানে কি এই মানে এই এনটা, থ্রিটা ধরতে হবে? মানে এই এনটা তোমার হচ্ছে এখানে 3, এই এনটা 3। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছো? মানে যেহেতু তুমি ওকে, হ্যাঁ হ্যাঁ লাস্ট বুঝছি। 3 পর্যন্ত গেছো, তাই তুমি যদি এখানে এই পর্যন্ত নিতে তুমি 4 এনে বলো 4 বসে এখানে, বুঝতে পারছো? বাট আমার দরকার নেই, আমি হলে আচ্ছা 2 নিয়ে আমার অ্যান্সার মিলে যাবে সব সময়। বললাম না যে 95% কেসে তুমি প্রথম দুইটা পদ নিয়েই তোমার মান মিলে যাবে। হ্যাঁ, তো এটা হচ্ছে মেইন বিষয়। আই থিঙ্ক কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেছে আমার। দেখি তো আমাদের দেখছো অ্যান্সার কিন্তু 2/3 মিলে যাচ্ছে, প্রতিবার মিলে যাবে। এমন একটা অঙ্ক পাবা না তুমি যেটাতে মিলবে না। মানে এই অঙ্কটা এইভাবেই তোমার হচ্ছে সিস্টেম করে এইভাবেই করা হয়েছে, শর্টকাট গুলো এইভাবে তোমার বানানো হয়েছে। আর দু একটা তো মিলে না, ওই দু একটা তোমাদের করার দরকারও নাই, ওগুলো আসবেও না। তো হচ্ছে যে এরকম। যাই হোক, তাহলে আমি আর কিছু দেখাই এরকম টেকনিক। যেমন আরেকটা অঙ্ক দিচ্ছি। তারপর ধরো এবার ধারা দিব না, এবার হচ্ছে একটা দিয়ে দিই এরকম। মনে করো যে পি নাম্বার পদ, টিপি মানে কি? পি নাম্বার পদ, ঠিক আছে? পি নাম্বার পদ, ইউ ডোন্ট নো দ্য ভ্যালু অফ পি, তো পি ইজ অ্যান আরবিটারি কনস্ট্যান্ট। তাহলে পি নাম্বার পদের ভ্যালু হচ্ছে মনে করো 1/q, ঠিক আছে? এবং তোমার হচ্ছে কিউ নাম্বার পদের ভ্যালু হচ্ছে 1/p। হ্যাঁ, সো হোয়াট ইজ দ্য সাম অফ দ্য সিরিজ, অর ফাইন সাম অফ দ্য সিরিজ। এই পিসটা এখন তোমার কোনো সিরিজ দেওয়া নাই, তোমাকে জাস্ট পদ দিয়ে দিচ্ছে, এবং সেই পদ দেখে তোমাকে বলতে হবে যে ফাইন্ড দ্য সাম অফ দ্য সিরিজ, ইট মিনস ধারাটা যোগফল কত। মানে এটা আরো কমপ্লেক্স। ওকে, এবার আসো তাহলে এটা তুমি কি করবা। এই ধরো যে 4টা অপশন দিয়ে দিছে, pq-1, p 2pq+1, সি নাম্বার হচ্ছে pq-1/2, ডি নাম্বার হচ্ছে pq+1/2। এটার ক্ষেত্রে তোমার কাজ হচ্ছে, এই যে তোমার পি আর কিউ, তোমাকে এখানে এই মানটা ধরে নিতে হবে, ঠিক ওই আগের 3 নাম্বার অঙ্কটার মতো। তোমাকে কিছু মান ধরে নিতে হবে। ওই যেমন তুমি এখানে A1 A2 ধরছিলা, তোমাকে এখানে ধরে নিতে হবে। ধরলা পি এর মান হচ্ছে 1, কিউ এর মান হচ্ছে 2, ঠিক আছে? পি কিউ যদি পি পি আগে আসে, তো তুমি পি এর মান 1 ধরলা, কিউ এর মান 2 ধরলা। ওকে, এবং তুমি যদি তাহলে পি এর মান 1 ধরো, তাহলে তোমার টিপি কত হবে? টিপি তোমার হবে হচ্ছে 1 বাই টিপি তোমার হবে হচ্ছে কি 1/q, তাই না? তার মানে তোমার হচ্ছে এটা 1/2। কিউ এর মান কত? 2 না? তাহলে 1/2। আর ডিকিউ কত হবে? ডিকিউ 1/1, তার মানে 1, ঠিক আছে? তাহলে টিপি হচ্ছে হাফ, টিকিউ হচ্ছে 1। এবার আসো তুমি ধারা যোগফলে। ধারা যোগফল তুমি কিভাবে করবা? ধারা যোগফল তোমার হচ্ছে এস পি কিউ, তাই না? সামেশন অফ পি কিউ, রাইট? এখানে মোট পি আর কিউ সংখ্যক পদ আছে, তার মানে সামেশন অফ পি কিউ, ইট মিনস এস পি কিউ ইজ ইকুয়াল টু কত হবে? S1 × 2, ইট মিনস S2। দেখছো, তুমি কিন্তু এক ঘুরে ফিরে ওই দুটা পদে নিচ্ছ, তুমি কিন্তু ঘুরে ফিরে ওই প্রথম দুটা পদে নিচ্ছ। তার মানে প্রথম দুটা পদ মানে কি? T1 + T2। অ্যাকচুয়ালি খেয়াল করে দেখো তো, এই টিপি মানে কি বলতো? টিপি মানেই কি T1 না? কারণটা কি? পি এর মান তো 1, তার মানে টিপি কত? T1, রাইট? আবার টিকিউ মানে কি? T2, কারণ কিউ এর মান কত? 2। তার মানে অ্যাকচুয়ালি টিপি আর টিকিউর মানটাই কি বলো তোমার? T1 আর T2 এর মান। তাহলে বসায় দাও সামেশন অফ T1 + T2, ইট মিনস তোমার হচ্ছে হাফ প্লাস 1, and simply our answer is 3/2. Now check the options. Check the options. PQ এর মান হচ্ছে 1 2 ধরছে, তার মানে 2 - 1, ইট মিনস এটা 1। 2 ইনটু 1 ইনটু 2, ইট মিনস 2 + 1, তাহলে কত হয় এটা? 3, 3 দোকানে 6 হবে। এখানে কত হয়? 1 ইনটু 2 - 1/2, তার মানে 2 - 1/2, তার মানে এটা হাফ। এখানে আসো 1 ইনটু 2 + 1/2, তার মানে 3/2। এই যে অ্যান্সার ইজ ডি। বুঝতে পারছো? এই গেল হলো তোমার এই 4টা ম্যাথ। আমি লাস্ট আরেকটা ম্যাথ দেখাবো, এই লাস্ট। এটা দেখাবো কিনা বুঝতেছি না, তোমাদেরকে এক্সামে দিয়ে দিলে মানে ভালো হয় বেশি, তাই না? হ্যাঁ, তোমাদেরকে এটা এক্সামে দিয়ে দিব, তোমাদের হচ্ছে এটা আর দেখালাম না। যাক, তোমাদের হচ্ছে এই পর্যন্তই তোমার ইনফাইনাইট সিরিজ। আচ্ছা, একজন বলতেছে ভাই এটা একটু আরেকবার বলেন। আচ্ছা, আমার মেন কোয়েশ্চেন হচ্ছে এটা, এটা হচ্ছে আমার মেন কোয়েশ্চেন, তাই না? এটা যে ইফ টিপি মানে পি পি নাম্বার পদ যদি 1/কিউ হয়, কিউ নাম্বার পদ যদি হচ্ছে 1/পি হয়, তাহলে ফাইন্ড দ্য সাম অফ দ্য সিরিজ। হ্যাঁ, তো এখন পি নেওয়ার পদ কত আমি জানি না, তবে ধরে নিলাম পি হচ্ছে 1 আর কিউ হচ্ছে 2। তাহলে পি নেওয়ার পদের মান হচ্ছে 1/2, কিউ নেওয়ার পদের মান হচ্ছে 1/1, কারণ পি এর মান আমি 1 ধরছি, কিউ এর মান আমি 2 ধরছি। তো এই মানটা বের করছি এখানে, এই যে বের করছি। এখন পি এর মান যদি 1 হয়, তার মানে T1 এর মান হচ্ছে এটা, প্রথম পদ হচ্ছে এটা। আর T2 এর মান যদি তোমার হচ্ছে
সরি কিউ যদি 2 হয় তার মানে T2 এর মান হচ্ছে তোমার TQ, তোমার সেকেন্ড পদটা হচ্ছে তোমার 1, সেকেন্ড পদ 1, প্রথম পদ হচ্ছে হাফ। তাহলে আমরা তো অলওয়েজ দুইটা পদ নিয়ে কাজ করতেছিলাম এনাবল 2 ধরে, তার মানে কি SPQ, তার মানে S2, তার প্রথম দুইটা পদের যোগফল কত হবে, হাফ প্লাস 1 জাস্ট 3/2। নাও অপশনের মধ্যে PQ এর মানটা বসায় বসে চেক করে দেখো, দেখবা যে এখানে মিলে গেছে, এই যে এখানে মিলে যাচ্ছে, PQ এর মান 1, P এর মান 1, Q এর মান 2, সো অ্যান্সার শুড বি 3/2, 2 নাম্বার অপশনটা কারেক্ট। এই ছিল মোটামুটি তোমার ম্যাথ। হ্যাঁ, এটা শর্টকাট গেল আর কি। আমি তাহলে এবার আসো, তোমার হচ্ছে আই থিঙ্ক তোমাদের কোয়েশ্চেন আছে মনে হয়, কয়েকজন হাত তুলতেছো। হ্যাঁ, কোয়েশ্চেন বলতে পারো। তাহলে আমি চ্যাপ্টার 11 চলে যাবো এবার, ঠিক আছে? চ্যাপ্টার 11 ধারার মধ্যে আমি বইয়ের মধ্যে থেকে কিছু দেখাইতেছি না, বইয়ের জিনিসপত্র দেখা কি হবে, তোমরা সব পারো এগুলা। কোনো সমস্যা থাকলে ইনবক্সে আস্ক করো, এখানে আপাতত ক্লাসে আজকে আর আস্ক করো না। আমি হচ্ছে তোমার যেহেতু চ্যাপ্টার একটা পুরো বাকি আছে, তাই হচ্ছে তোমার চ্যাপ্টার 11 চলে যাচ্ছি। আর আনমিউট করে কেউ কোয়েশ্চেন করতে চাইলে কোয়েশ্চেন করতে পারো। কারো কোয়েশ্চেন আছে? ভাই এখানে হইতেছে আপনি এস মানে ইয়াতে হইতেছে SPQ ধরে নিছেন, কারণ হইতেছে এস মানে n ইকুয়াল টু আমরা 2 ধরছি। না, বিষয়টা আসলে ওরকম না। বিষয় হচ্ছে আমি এইভাবেই, এই জন্যই পি এর মান 1 ধরছি, এই জন্য কিউ এর মান 2 ধরছি। কারণ পি কিউ ধরলেই, মানে পি এর মান 1 আর কিউ এর মান 2 ধরলেই একমাত্র হচ্ছে এন এর ভ্যালু 2 থাকতেছে। দেখো যদি তুমি এখানে 2, ভাই ওইটা না তাহলে এখানে তো ভাই আপনি হইতেছে SPQ নিছেন তাই না? কারণ হইতে SPQ যে নিছেন এইটা হইতেছে আমি কিভাবে বুঝবো, যেহেতু আমার হইতেছে সিরিজটা বাইর করা লাগতেছে, আমি কিভাবে বুঝবো যে হইতেছে n ইকুয়াল টু 2 নিলেই হইতেছে আমার SPQ আসবে বা ওরে ভাই, SPQ। না 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 না, আমি তো ধরে নিয়েছি এই জন্য পি এর মান 1 কিউ এর মান 2 ধরছি, এই কারণেই যেন হচ্ছে যে 1 আর 2 গুণ করলে 2 হয়, বুঝো নাই? মানে বিষয় হচ্ছে অনেকটা এরকম, আমি আচ্ছা তো সিম্পল ট্রিক বুঝেছি জাস্ট। আমি এন এর ভ্যালু 2 রাখতে চাচ্ছি। আমি আমি চাচ্ছি শুধুমাত্র প্রথম দুটা পদ নিয়ে কাজ করতে, প্রথম দুটা পদের বাইরে আমি যাবোই না। তাইলে তোমার হচ্ছে ওই পি এর মান 1 আর কিউ এর মান 2 ধরলেই তোমার হচ্ছে মেনলি মিলতেছে, এটা নাহলে মিলবে না। বললাম না যে 1 2 3 কেন বলছি, বলতো তোমাদের হচ্ছে ধারার নাম, মানে 1 2 3 মানে ট্রিকের নাম 1 2 3 ট্রিক কেন বলছি, কারণটা হচ্ছে যে এখানে 1 2 3 এর বাইরে কোনো পদ ধরার প্রয়োজনই পড়তেছে না। দেখো তো আমি 3 কথা ধরছিলাম, বলতো 3 3 কিন্তু ওই যে আমরা এই যে 3 নাম্বার অঙ্কে দেখালাম না, এই যে A1 A2 A3, ওখানে A3 এর মান 3 ধরছিলাম। মানে তুমি এখানে এই 1 2 3 এর বাইরে কোনো মান ধরবাই না, এই তিনটেই তোমার হচ্ছে মেইন মান, আমরা 4 5 যাবোই না। তো এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আসলে এভাবেই সলভ করতে হয়, ঠিক আছে? আচ্ছা, কোঅর্ডিনেট জিওমেট্রিতে চলে আসে এবার। কোঅর্ডিনেট জিওমেট্রিটার মধ্যে আমরা আসলে মোট চারটা চ্যাপ্টার দেখতে পাচ্ছি: 11.1, 11.2, 11.3, 11.4, ঠিক আছে? এখন এই চারটা চ্যাপ্টারের মধ্যে কি কি আছে, তাই না? আমি একটু বইতে চলে আসি। প্রথম চ্যাপ্টারে দেখতে পাচ্ছি যে তোমার আহ, আমাদের কি আছে, দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তো এই প্রথম চ্যাপ্টারটা আমার ডিল করতেছে হচ্ছে তোমার দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নিয়ে। তো দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এই কনসেপ্টটা তাহলে কিভাবে আমরা সলভ করতে পারি? খুবই সিম্পল কনসেপ্ট, প্রথম চ্যাপ্টারে কোনো ধরনের সমস্যাই হওয়ার কথা না কারো। আহ, তুমি যদি ধরে নাও যে একটা কোঅর্ডিনেট সিস্টেম, ধরলাম হচ্ছে একটা স্থানাঙ্ক ব্যবস্থা, একটা একটা চারটা চতুর্ভুজ আছে, সরি চারটা চতুর্ভাগ আছে, প্রথম চতুর্ভাগ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এখন তো মনে করো দুটা বিন্দু দেওয়া আছে এরকম, প্রথম চতুর্ভাগে সাপোজ ধরো এই, এটা যে কোনো কোঅর্ডিনেট থাকতে পারে, ধরলাম হচ্ছে প্রথম চতুর্ভাগে আছে। এখন এই দুটা বিন্দুর যে এই যে একটা ডিস্টেন্স আছে না, এদের মধ্যে দূরত্ব, একটা দূরত্ব আছে না, একটা লম্ব দূরত্ব আছে না, so you have to find out the distance between these 2 points, and what is the formula? তুমি ধরে নিবা যে এটা তো হচ্ছে তোমার এক্স অক্ষের দিকে কিছুটা আছে, ওয়াই অক্ষের দিকে কিছুটা আছে, তার মানে এখানে একটা এক্স আর ওয়াই এর ভ্যালু আছে। তো ধরলাম আছে x1 y1 and x2 y2, খুবই সিম্পল, তোমার সবাই পারো এগুলা। তো কি কি সিস্টেম, জাস্ট ওই দূরত্ব দুটাকে এভাবে বের করে ফেলা, যে দূরত্ব দুটি বিন্দুর দূরত্ব হচ্ছে একটাই ফর্মুলা, x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। এই হলো সিম্পল সিস্টেম। মানে এর থেকে মানে ইজি আর কি হতে পারে, তাই না? চ্যাপ্টার 11 এর প্রথম যে চ্যাপ্টারটা, এবং এইটা দিয়ে দেখো পুরো চ্যাপ্টার সবগুলো অঙ্ক, এখানে অন্য এই ফর্মুলার বাইরে অন্য কোনো অঙ্ক নাই, সব এই ফর্মুলার অঙ্ক, ঠিক আছে? তো এগুলা আসলে তোমাদের আসে না, এগুলো খুবই ইজি, এগুলা জীবনও আসে না। আর তাহলে আমরা সেকেন্ড চ্যাপ্টারে চলে যাচ্ছি। আমি তো কিন্তু আগেই বলছি যে আমি এখানে বেশি কিছু দেখাবো না, খালি মাত্র তোমাদের সিস্টেমটা ধরাই দেবো, আর দুই একটা যদি এক্সট্রা কিছু পড়ানোর দরকার হয় তাহলে সেই এক্সট্রা জিনিসটা পড়াবো। 11.2টা হচ্ছে ক্ষেত্রফলের চ্যাপ্টার, ক্ষেত্রফল, ঠিক আছে? ক্ষেত্রফল
এখন ক্ষেত্রফল বের করার জন্য আসলে তোমাদের হচ্ছে মোট দুইটা সিস্টেম আছে। একটা হলো যে ঘড়ি কাঁটার দিকে ঘুরে যে গুণগুলো করতে হয় সেগুলা, যেমন তারা এইভাবে করে এই যে এইভাবে করে তোমার নিয়ে গুণ করো। হ্যাঁ, এখানে তোমার একটা হাফ দাও, হাফ দিয়ে দেন কি করো বলো তো, প্রথম পদগুলোকে লেখো। যেমন আমি যদি বলি যে একটা ত্রিভুজ যদি বলি, তো একটা ট্রায়াঙ্গেল। তো এখানে যদি তুমি এই ত্রিভুজের তিনটা শীর্ষ ধরে নাও, ধরা হচ্ছে এটাকে x1 y1, এটাকে x2 y2, এটাকে x3 y3। তার মানে তুমি কি করো বলতো, এখানে x1 x2 দাও, y1, আচ্ছা এটাকে এইভাবে লেখো না, x1 y1, x2 y2, x3 y3, এন্ড লাস্টে কি করো, প্রথমটাকে আবার নিয়ে নাও। মানে এক কথা বলতে গেলে তোমরা এইভাবে শুরু করো অ্যাকচুয়ালি। এই যে তোমরা অ্যাকচুয়ালি যে এইভাবে এই যে ঘড়ি কাঁটা বিপরীত দিকে এইভাবে যাওয়া শুরু করো, গিয়ে এখানে গিয়ে আবার এখানে এসে ব্যাক করো। তার মানে যে x1 y1 এই ধরনের এভাবে করে তোমরা অঙ্কটা করো। নর্মালি তোমাদেরকে এভাবে শেখানো হয়েছে ইন্টার এসএসসি তে। এন্ড আমিও আসলে তোমাদেরকে এটার বাইরে ফর্মুলা শেখাবো না, যদিও এটার বাইরে একটা চমৎকার ফর্মুলা আছে, সেটা হচ্ছে তোমার নির্ণায়ক ফর্মুলা বা ডিটারমিনেন্ট ফর্মুলা, যেটা তোমাদের এইচএসসি তে শেখানো হবে। বাট সেটা আসলে তোমাদের এখানে যেহেতু নাই, তাই এটা শিখাইলাম না। ভাবছিলাম দেখাবো, বা চাচ্ছে যে ক্লাসটা শর্ট করতে। তোমাদের যেহেতু এটা দিয়ে ইজিলি হয়ে যাচ্ছে, তো আমি কেন আসলে ওটাতে যাবো, তাই না? আচ্ছা, এখন তাহলে আমরা এটা যদি একটা ত্রিভুজের ক্ষেত্রে তো বুঝলাম, তো চতুর্ভুজের ক্ষেত্রেও কি হবে বলতো, সেম জিনিসই হবে, জাস্ট হচ্ছে তোমার কি হবে বলো, এখানে এই যে চারটা বিন্দু হয়ে যাবে, তাই না? তার মানে লাস্টে কি হবে, x1 y1টা, এখানে x4 y4 একটা এক্সট্রা অ্যাড হবে। এই তো চতুর্ভুজের ক্ষেত্রে। আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে যে যদি এরকম হয়, মনে করো যে চতুর্ভুজ দিল না, তোমাকে দিল হচ্ছে ধরো যে পঞ্চভুজ, ষষ্ঠভুজ, ওই ক্ষেত্রে তুমি কি করবা, এই ওই ক্ষেত্র তুমি আসলে এই সেমটাই করবা। মনে করো পঞ্চভুজ দিয়ে দিচ্ছে, আবার ধরো পঞ্চভুজ, এই বা মনে করো ধরো হচ্ছে অষ্টভুজ দিয়ে দিচ্ছে, অষ্টভুজ, ঠিক আছে? এই এরকম এরকম, ঠিক আছে, এরকম দিয়ে কয়টা হয় দেখো তো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, এই সেম সিস্টেম অষ্টভুজ। তো আমরা নর্মালি যদি এরকম একটা ম্যাথ করতে চাই, তাহলে দেখে তো এরকম হবে। ধরলাম হচ্ছে এটা x1 y1, এটা x2 y2, x3 y3, x4 y4, মানে কনসেপ্টটা সেম থাকবে তোমার, ঠিক আছে, কোনো পার্থক্য হবে না এখানে। x6 y6, x7 y7, x8 y8, এই অষ্টভুজ দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এখন তুমি কি করবা, ওই সামান্য সেম ভাবে হাফ নাও, দেন x1 y1 এভাবে লিখে ফেলো, এভাবে আপ টু x1 y1 পর্যন্ত লিখবা, বাস। আচ্ছা, আমি সবগুলো লিখি, হ্যাঁ। 8, y2, y3, y4, y5, y6, y7 y8। এখন তোমার কাজকে বলতো জাস্ট গুণ করা, আর গুণ করা। হুম, এই যে হাফ নিলা, দেন হচ্ছে এখন তুমি গুণ করবা, ঠিক আছে? এই যে ব্র্যাকেট নিয়ে নাও। তো এই যে দেখো, তার মানে যে এই যে x1 y2 এভাবে গুণ করো, এভাবে গুণ করো, এভাবে এভাবে সব জায়গায় এভাবে গুণ যাবে, ঠিক আছে? এই এভাবে গুণ যাবে। তার মানে x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y4, হুম, x4 y5। এটা কিন্তু তুমি এভাবে না লিখেও মনে রাখতে পারো, যে এখানে তুমি এক করে, এখানে x1 যদি 1 হয়, y হবে 2, x এক করে বাড়লে y এক করে বাড়বে। এখন এভাবে করে দেখো তো, তাহলে x5 y6 প্লাস x6 y7, এটা এটা আমার মনে রাখার দরকার নেই, এখানে জাস্ট এবার বুঝতে পারতেছি কি হবে, x7 y8, দেন লাস্টে যে কি হবে, x8 y। এবার কিন্তু আর y9 হবে না, তাই না? এবার কিন্তু y কি হবে, 1 হয়ে যাবে। কেন? কারণ আমাদের পথ ছিল 8টা, তো এখানে y অলরেডি 8টা নিয়ে নিছো তুমি, তার মানে কি তুমি এবার 9 নিতে পারবা না? তারপর আগেরটা ব্যাক করবে। এই যে দেখতে পাচ্ছ তুমি, যে x8 y1 হবে, দেখছো? তো এভাবে করে মনে রাখা যায়। এটা গেল প্রথমটা। মাইনাস, মাইনাস কি হবে, এবার এইভাবে গুণ যাবে, এইভাবে, এইভাবে গুণ যাবে, এই এইভাবে গুণ যাবে, তাই না? এইভাবে গুণ যাবে, ঠিক আছে? তাহলে মাইনাস কি হবে, মাইনাস দিয়ে এখানে লেখো এই যে y1। এবার তুমি আগে তুমি x1 দিয়ে শুরু করছিলে, এবার তুমি y1 দিয়ে শুরু করো। আগে তুমি y এর জায়গায় 2 দিছিলে, এবার তুমি x এর জায়গায় 2 দিয়ে দাও। তাহলে y1 x2 প্লাস y2 x3 প্লাস y3 x4 প্লাস y4 x5 প্লাস y5 x6 প্লাস y6 x7 প্লাস y7 x8 প্লাস y8। এবার কি হবে বলতো, x1 হয়ে যাবে, তাই না? ওই সেম সিস্টেম। তাহলে এই হলো তোমার তোমার কি বলো বলো তো, এই হচ্ছে তোমার সিস্টেম আর কি, তাই না?
তোমার হচ্ছে মানে এই কোঅর্ডিনেট সিস্টেম গুলো দিয়ে তুমি হচ্ছে ক্ষেত্রফল বের করতে পারো। এন্ড এখন দেখো যে তোমাকে কি আবার এখানে কোনো ম্যাথ করানোর প্রয়োজন আছে? তুমি সব বুঝে ফেলছো। এখন তোমার যতগুলোই বুঝ দেখ না কেন, ঠিক আছে, আহ তত তত কি হবে, ততবারই তোমার হচ্ছে এরকম হবে এটা। তাহলে এটা ছিল মোটামুটি হচ্ছে আমার সিস্টেম, দেখাই দিলাম তোমাদেরকে। এবার আসো, আর কি আছে দেখি তোমাদের চ্যাপ্টারের মধ্যে, এই ত্রিভুজের ক্ষেত্রফলের মধ্যে। এটাই তো ছিল। এভাবে করছে না বলো তো, তোমার চ্যাপ্টারে কি এভাবেই করছে অঙ্কগুলা, নাকি হচ্ছে দূরত্ব বের করে করছে? হ্যাঁ, তোমাদের মনে হয় দূরত্ব বের করে করছে, তাই না? দূরত্ব বের করে করা যায় কিন্তু, তাই না? তো হয়তো তুমি এই বিন্দু দূরত্ব নিলা, এই বিন্দু দূরত্ব নিলা, দেন তুমি সবগুলো বিন্দু দূরত্ব দিয়ে তুমি চারটা বাহুর মান বের করছো চতুর্ভুজের। দেন তুমি কি করবা? চারটা বাহুর মান বের করে ফেলছো, বা তুমি একটা বাহুর মান বের করছো। যদি বর্গ হয় তাহলে একটা বাহুর মান বের করলে ওটাকে বর্গ করলে কি হয়ে যায়? হ্যাঁ, ক্ষেত্রফল বের হয়ে যায়, তাই না? বর্গের ক্ষেত্রে একটা বাহুর মান বের করলে তো ক্ষেত্রফল করলে তো বের হয়ে যায়, মানে স্কোয়ার করলে তো বের হয়ে যায়। চতুর্ভুজের ক্ষেত্রে কি করবা? চতুর্ভুজের ক্ষেত্রে তুমি হচ্ছে ওই যে ইয়া করবা, ওই যে যদি সামান্তরিক বায়ুক্ষেত্র থাকে তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই না? এভাবে করতে হয়। আচ্ছা, তাহলে এগুলা। আর ইয়ার ক্ষেত্রে, রম্বসের ক্ষেত্রে তুমি কি করবা বলতো? দুইটা কর্ণ বের করবা। মনে করো যদি এটা রম্বস হয়ে থাকে, তাহলে তুমি এটা বের করবা, এটা বের করবা, দেন হচ্ছে এটা বের করবা, এটা বের করবা। ইট মিনস তুমি হচ্ছে এসি বাহু দৈর্ঘ্য বের করবা ওই যে দুটি বিন্দু দূরত্ব সূত্র দিয়ে। এসি বাহু দৈর্ঘ্য বের করবা, বিডি বাহু দৈর্ঘ্য বের করবা। তাহলে দুটা কর্ণের দৈর্ঘ্য বের করে ফেলছো। তার মানে রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু দুইটা কর্ণের গুণফল। বাস, তাহলে তোমার কর্ণের রম্বসের ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। আর এগুলা এইভাবে আহ, না করার থেকে ডাইরেক্ট তোমার হচ্ছে ওই ফর্মুলাতে করাটাই বেশি বেটার হয়, তাই না? আচ্ছা, এখানে মনে হয় আরেকটা সূত্র দিয়ে দিচ্ছে, সেটা তোমার হচ্ছে এস এর সূত্র, তাই না? এই যে এসটা কি, অর্ধপরিসীমা, তাই না? এসটা কি অর্ধপরিসীমা না? ইট মিনস ধরো ধরো তোমার দেওয়া আছে হচ্ছে একটা একটা ট্রায়াঙ্গেল। সাপোজ ধরো যে একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে এরকম, মনে করো যে এটা এ বাহু, এটা বি বাহু, এটা সি বাহু। তো তুমি কি করবে? অর্ধপরিসীমা বের করবে। ইট মিনস তুমি পুরোটা আগে যোগ করো, তুমি এ প্লাস বি প্লাস সি করো, তাহলে এটা তোমার হচ্ছে এস। এটা হচ্ছে তোমার হচ্ছে টু এস। তাহলে এস কত হবে? হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি। তো এটা তোমার হচ্ছে অর্ধপরিসীমা, এটাকে বলা হয় অর্ধপরিসীমা। তো এটা যে তুমি করতে পারো, তাই না? এই তখন কি হবে? রুট ওভার এস ইন্টু এস মাইনাস ওয়ান, এস মাইনাস বি, এস মাইনাস সি। এগুলো আসলে আমার বলার কিছু না, এগুলো তোমাদের সব জানা আছে। আচ্ছা, আমি তাহলে দ্রুত দ্রুত শেষ করে দিই, ঠিক আছে? আমি আর তাহলে আর ধরো যে বেশি টানবো না। তো 11.3 নিয়ে একটু কথা বলি। আচ্ছা, আমি হচ্ছে তোমাদের এই তিনটা চ্যাপ্টারের বেসিক গুলো বোঝানোর পরে কিছু জিনিস শর্টকাটে দেখাই দিব। হ্যাঁ, এগুলা খুবই কাজে লাগবে, সেগুলো দেখাই দিব। উম, তাহলে এবার চলে আসো, আমি 3 নাম্বার চ্যাপ্টারে চলে আসি। 3 নাম্বার চ্যাপ্টারটা কি? যে গ্রেডিয়েন্ট অর স্লোপ অফ a স্ট্রেট লাইন। সো হোয়াট ইজ স্লোপ? ঢাল কি? ঢাল মানে বোঝানো হয় অ্যাকচুয়ালি আহ ওঠা বাই নামা, বা ওঠা বাই হাঁটা। দেখো তোমাদের এখানে শুধুমাত্র লেখাই আছে রাইজ বাই রান। এই রাইজ বাই রান বলতে কি বোঝায়? সিম্পল ভাষায় যদি বলি, খেয়াল করে দেখো। এই ধরো যে তুমি হচ্ছে এখানে আসো, একটা বিন্দু নিলা, তুমি এখানে একটা বিন্দু নিলা, ঠিক আছে? এখন তোমাকে যদি এই বিন্দু থেকে এই বিন্দুতে পৌঁছাতে হয়, তাহলে তোমাকে আসলে কি করতে হয় বলো তো? তোমাকে হচ্ছে তোমার এখানে ফার্স্ট রাইজ করতে হবে, দেন হাঁটতে হবে, তাই না? হাঁটতে হবে। তার মানে তুমি যদি এটাকে রান বলো, এটাকে তুমি যদি রাইজ বলো, তাহলে এটাকে কি বলা হবে? তোমার হচ্ছে স্লোপ। তো স্লোপটা কি? অ্যাকচুয়ালি এইটা হচ্ছে স্লোপ, এই লাইনটা। মানে একবারে তুমি এই লাইনটা ধরে এটাকে স্লোপ বলতে পারো। হ্যাঁ, কিন্তু তুমি হচ্ছে এই পথ দিয়ে যেতে পারবে না, মানে তুমি হচ্ছে এই লাইনটা ফলো করতে পারবে না। স্লোপ হচ্ছে তুমি এই লাইনটা ফলো করতে পারবে না, তোমাকে কি করতে হবে? ফার্স্টে রাইজ করতে হবে, দেন রান করতে হবে। বা তুমি যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আসতে চাও, তাহলে তোমাকে নিচের দিকে রাইজ করতে হবে, দেন এদিকে তোমাকে রান করতে হবে। তো দ্যাটস হাউ ইউ ক্যান ফাইন্ড আউট আ স্লোপ অফ 2 পয়েন্টস। এবার আসো যে আমরা তাহলে কিভাবে স্লোপ গুলোকে বের করতে পারি। হ্যাঁ, তো তোমাদের বইতে দেখো কি আছে। তোমাদের বইতে যদি আসি, নর্মালি স্লোপ বের করার অনেকগুলো টেকনিক আছে। যেমন ইন্টারমিডিয়েটে, ইট মিনস এইচএসসি তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি হচ্ছে ডিফারেন্সিয়েশন, ইট মিনস তুমি ক্যালকুলাসে ডিফারেন্সিয়েশন ইউজ করে তুমি হচ্ছে একটা একটা ফাংশনের স্লোপ বের করবা। হ্যাঁ, স্লোপ বাই বাই ডিফারেন্সিয়েটিং। বাট এটা যে তোমাদের ডিফারেন্সিয়েশন নাই এখন, তাই হচ্ছে তোমাদেরকে আমি এটা দেখালাম না, লিখেও লাভ নাই আমার এগুলা। নর্মালি তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তুমি অ্যাঙ্গেল দিয়ে বের করতে পারো। যেমন তুমি যদি বলো যে একটা একটা সরলরেখা ধরলাম হচ্ছে y ইজ ইকুয়াল টু mx প্লাস c। তো এই এমটাই কি এখানে? ঢাল বা স্লোপ।
অ্যান্ড এই ঢাল বলতে বোঝানো হচ্ছে যে রেখাটা কতটুকু অ্যাঙ্গেলে আছে। ইট মিনস এইটা যদি রেখাটা হয়, যদি রেখাটা এরকম হয়, তাহলে এই যে তোমার হচ্ছে এই যে এক্স অক্ষের সাথে যে অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এম হচ্ছে কি, এম হচ্ছে ট্যান থিটা। দেখো এই যে লম্ব বাই ভূমি, ঠিক আছে, এই যে এটাকে বুঝি ভূমি বলো, এটাকে যদি লম্ব বলো, তাহলে তার মানে ট্যান থিটা। থিটা যেগুলো কি হবে, এই যে তোমার লম্ব বাই ভূমি, ঠিক আছে, লম্ব বাই ভূমি, ট্যান থিটা। তো এম ইজ ইকুয়াল ট্যান থিটা, মানে ট্যান থিটা বলতে অ্যাকচুয়ালি ওঠা বাই মানে রাইজ বাই রানে বোঝাচ্ছে, ঠিক আছে, এটা দ্বারা অ্যাকচুয়ালি রাইজ বাই রানই বোঝাচ্ছে। তো এই রাইজ বাই রানটাকে তুমি হচ্ছে ট্যান থিটা দ্বারা ডিনোট করতে পারো। এই কারণে তোমাদেরকে ট্যান থিটা লিখতে হয়। অনেকে ফর্মুলা মুখস্থ করে ফেলো যে ভাইয়া এম ইজ ইকুয়াল ট্যান থিটা, বাট ওয়াই ট্যান থিটা, দ্যাটস ওয়াই, কারণ এটা ট্যান থিটা বলতে অ্যাকচুয়ালি রাইজ বাই রানই বোঝায়, লম্ব বাই ভূমি বোঝায়। তাই এবার আসো, তাহলে এইটা তো একটা টেকনিক গেল যে ইউ ক্যান ফাইন্ড আউট দ্য স্লোপ উইথ ট্যান থিটা। আরেকটা কি, আরেকটা টেকনিক হচ্ছে যে দুটা বিন্দু দ্বারাও, দুটা বিন্দু থেকে তুমি বের করতে পারো। যেমন তোমার এটাকে তুমি যদি x1 y1 বলো, এটাকে তুমি যদি হচ্ছে x2 y2 বলো, সেই বিন্দু থেকেও তুমি হচ্ছে স্লোপ বের করতে পারো। কিভাবে? x1 মাইনাস x2 ডিভাইড বাই, আমি নর্মালি y1টাকে আগে লিখি আমরা, তাই না? তাহলে m ইজ ইকুয়াল টু হচ্ছে y1 মাইনাস y2 ডিভাইড বাই x1 মাইনাস x2। সো ঢালটাকে এখানে ঢাল অবশ্য কিন্তু m না, এখানে ঢালকে যা ঢালই লেখো, তো ঢাল হচ্ছে এইভাবে। এই এখন যদি তোমার হচ্ছে তুমি চাও তুমি এভাবে y2 টাকেও আগে লিখতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু তখন আবার নিচেও x2 কে আগে লিখতে হবে, ঠিক আছে? মানে তুমি x1 আর x2 মানে একে অপরকে একসাথে রাখতে হবে, কিন্তু তুমি কোনোদিন ইয়ে করতে পারবে না। যেমন এখানে y, এখানে 1 দিলে এখানে 2 দিলা, এটা পারবা না, ঠিক আছে? তাহলে তখন স্লোপটা ভুল আসবে। আচ্ছা, তাহলে এটা গেল আরেকটা। আহ এরপরে কি টেকনিক থাকতে পারে? আর নর্মালি আসলে এই দুটা দিয়ে তোমাদের নর্মালি মনে হয় ম্যাথ হয়ে যাবে। আই থিঙ্ক এই চ্যাপ্টারে তো এর থেকে বেশি কিছু দেখি না আমি আর, তাই না? অঙ্ক করার সময় তো টের পাওয়া যায় এগুলা। যাই হোক, আমি আসলে তোমাদের এই চ্যাপ্টারে কোনো ম্যাথই করাবো না, আমি তো কোনো ম্যাথই করাচ্ছি না অ্যাকচুয়ালি, তোমাদের জাস্ট মেনে ধারণা দিচ্ছি। তো ধারণাগুলো নিয়ে রাখো, তাহলেই আই থিঙ্ক এনাফ। আর কি কিছু দেখার মতো এখানে আছে দেখি তো। আচ্ছা, একটা কথা, সেটা হচ্ছে যে এই যে একটা জিনিস, একটা বিষয়, সেটা তোমার হচ্ছে যে এই এমসিকিউটা তোমার অনেক আসে পরীক্ষায়। এটা তোমরা একটু, আমি যখন এক্সাম নিবো তোমাদেরকে, এই এক্সামের মধ্যে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন আমি দিব, যে এই ধরনের কোয়েশ্চেন দেখো, এই যে এ বি সি বিন্দু যদি সমানুপাতিক হলে টি এর মান কত। হ্যাঁ, সেক্ষেত্রে একটু মাথায় রাখবা যে একটা দেখো, বিষয়টা হচ্ছে যে তিনটা বিন্দু যদি সমারেখ হয়, তো তিনটা বিন্দু সমারেখ হলে তোমাকে অবশ্যই বুঝতে হবে যে এখানে কিন্তু তোমার হচ্ছে এই যে ঢালগুলো সমান হবে। হুম, দুইটা বিন্দুর পরপর দুটা বিন্দুর ঢাল সমান হবে। যেমন এখানে কিছু লেখা আছে কিনা দেখি তো। এখানে লেখা নাই। যাই হোক, দেখো কিভাবে কিভাবে হচ্ছে খেয়াল করে দেখো। এই দেখো এখানে কি লিখছে যে 2+1 ডিভাইড বাই 2 - 1, এটা অ্যাকচুয়ালি কি, ওই যে y1 মাইনাস y2, এটা এইভাবে লিখছে। দেখো, এটাকে তুমি যদি x1 এটাকে যদি y1 বলো, এটাকে x1 এটাকে y1, এটা x2 এটা y2, এটা x3 এটা y3। তার মানে আমার কি হবে জানো, এখানে যে y2 মাইনাস y1 আমাদের ফর্মুলা আমাদের জানা আছে, x2 মাইনাস x1, এটা হচ্ছে প্রথম এ বি এর ঢাল। এরপরে বিসি এর ঢালটাকে আমি সমান বলবো, ঠিক আছে না, বিসি এর ঢালটাকে। তাহলে কি হবে এটা, যে আমি ধরলাম, তাহলে এটাকে ধরলাম y3, তাহলে y3 মাইনাস y2 ডিভাইড বাই x3 মাইনাস x2। বাস, খুবই সিম্পল, মান বসা দাও। y2 এর মান কত, y2 এর মান হচ্ছে 2, y1 এর মান কত, y1 এর মান হচ্ছে -1, তাহলে -1 মানে হচ্ছে +1 ডিভাইড বাই তোমার হচ্ছে x2 মাইনাস x1, তার মানে 2 - 1 ইজ ইকুয়াল টু, এই যে y3 হচ্ছে t, তাহলে t মাইনাস y2 কত, y2 হচ্ছে 2। এভাবে করে দেখো সবগুলো সেম ভাবে বসায় দাও, 4 - 2, বাস, এই তো বসে গেছে। এখান থেকে তুমি এই যে তোমার ওরা বের করছে সম্ভবত এভাবেই, হ্যাঁ, ওই যে ওরা সেম ভাবেই করছে, দেখছো? তো টি এর মান হচ্ছে 8 আসতেছে। তো এই যে খুবই ছোট ছোট এই কোশ্চেন গুলো কিন্তু এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা এগুলো কাইন্ডলি এই ধরনের কোশ্চেন গুলো একটু প্র্যাকটিস করে দেখো ঢালার জন্য। আই থিঙ্ক আমার ঢালের মধ্যে এর থেকে বেশি কিছু আর বের করার দরকার নেই। এই দেখো দুটি বিন্দুকে আমি সরলরেখার ঢাল, ওই সেম ফর্মুলা, এই ফর্মুলাতে বের করে ফেলবা। বাকিগুলো সেম একই টাইপের, ঠিক আছে? তাহলে আমি আর এটা করতেছি না। এবার আছে সরলরেখার সমীকরণ, এটাই সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সরলরেখার সমীকরণ বের করার টেকনিক কি কি হতে পারে, এই টেকনিক গুলো নিয়ে একটু আমি আসলে কথা বলি। সরলরেখার সমীকরণে চলে আসে তাহলে 11.4।
আচ্ছা, সরলরেখা সমীকরণের জন্য তুমি আসলে আমার বিভিন্ন রকম কেস থাকতে পারে সরলরেখা সমীকরণের জন্য। কিরকম কেস থাকতে পারে? যেমন আমি শুরুতে যদি বলি ২ বিন্দুগামী সরলরেখার সমীকরণ সেটা কিরকম হবে? ২ বিন্দুগামী সরলরেখার সমীকরণ ধরলাম হচ্ছে এই ২ টা বিন্দু। আর এখন তুমি মনে করো যে করছো। তুমি এতক্ষণ ধরো দৈর্ঘ্য বের করছিলে, তাই না? 11.1 এ। বাট এখন তুমি সমীকরণ বের করবা। এটা সুন্দর করে ছবিটাই আঁকি। মনে করো এই হচ্ছে একটা সরলরেখা বা এই হচ্ছে একটা সরলরেখা, ঠিক আছে? ধরো হচ্ছে এই। মনে করো যে এই একটা সরলরেখা। সো এখন এটার মনে করো যে এখানে ২ টা বিন্দু আছে, এটা একটা, এটা একটা। আমি ধরলাম হচ্ছে এটা তোমার হলো x1 y1, এটা হচ্ছে x2 y2। তাহলে এই ২ বিন্দুগামী এই সরলরেখাটার সমীকরণ যেটা তোমার হচ্ছে এরকম অনেক বড় একটা সরলরেখা। সো এই রেখাটার সমীকরণ কত? লেখা রাখো সমীকরণটা y minus y1 divided by y1 minus y2 is equal to x minus x1 divided by x1 minus x2. আই হোপ তোমাদের এভাবেই ইকুয়েশনটা লেখাইছে। একটু দেখে নি কিভাবে করাইছে এখানে। উম, এই যে, নাকি? না, এভাবে করাই নাই। তাহলে কিভাবে এই চ্যাপ্টারে করাইছে আমি জানি না। আমার বইয়ের অঙ্ক কিভাবে করছে এটা জানার কোনো প্রয়োজন নাই। তোমাদেরকে যে ফর্মুলা দেখাই দিয়েছে তুমি এই ফর্মুলা দিয়েই সবগুলো অঙ্ক করতে পারবা। মানে এটা তোমার হচ্ছে ২ বিন্দুগামী সরলরেখা সমীকরণের সূত্র। ২ বিন্দুগামী। তো ধরলাম 2,3 দেওয়া আছে আর 5,6 দেওয়া আছে মনে করো। কি করবা? দেখো, এটাকে তুমি ধরো হচ্ছে x1 y1, এটাকে তুমি ধরো হচ্ছে x2 y2। তাহলে y মাইনাস y1, তাহলে y1 কত? 3। y1 মাইনাস y1 কত? 3 মাইনাস y2 কত? 6। এভাবে করে দেখো সবগুলো বের করে ফেলতে পারবা। x1 হচ্ছে 2 আর x2 হচ্ছে এটা কত ধরলাম? 5 ধরছি, তাই না? 5। তাহলে 2 মাইনাস 5। তাহলে কত হয় এটা? y মাইনাস 3 ডিভাইড বাই হচ্ছে এটা কত হয়? মাইনাস 3 এক্স মাইনাস 2, এটা কত হয়? মাইনাস 3। তাহলে 3 3 কাটা, তাহলে y মাইনাস 3 ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স মাইনাস 2। তাহলে আলটিমেটলি এক্স মাইনাস ওয়াই মাইনাস 2 প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। সো এক্স মাইনাস ওয়াই মাইনাস 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। সি, দিস ইজ ইউর ইকুয়েশন। তার মানে তুমি কিন্তু এই যে এই ফর্মুলা দিয়ে তুমি যে কোনো ২ বিন্দুগামী সরলরেখার সমীকরণটা খুব ইজিলি ফাইন্ড আউট করে ফেলতে পারবা। আচ্ছা, এখন আর কি কি থাকতে পারে? আরো কিছু আছে, যেমন তোমাকে যদি বলি আরেকটা ইকুয়েশন তোমাকে দিয়ে দিচ্ছি, সেটা দিয়েও তুমি বের করতে পারো। কিরকম সেটা? এখানে লিখি যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1। এটাও একটা সরলরেখার সমীকরণ। এটা 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 কিভাবে বের করা যেতে পারে, তাই না? উম তোমাদের কি এরকম ধরনের অঙ্ক আছে কিনা জানি না, দেখি তো। অঙ্ক, আচ্ছা এখানে তো ওভাবে করে সরলরেখার সমীকরণ রিলেটেড তো কোনো কোয়েশ্চেন দেখতেছি না আমি। এই যে এ বি এসি রেখার সমীকরণ বের করো। আচ্ছা, ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, দুটাকে ছেদ করে দিবা। কোয়েশ্চেন গুলো ভালো লাগলো না দেখে আমার। আমি ভাবছিলাম যে সরলরেখার সমীকরণ চ্যাপ্টারের নাম দিয়েছে, তার মানে এখানে সরলরেখার সমীকরণ নিয়ে খালি কথা বলবে। এখন এখানে আবার ক্ষেত্রফল কোত্থেকে ঢুকেছে আমি জানি না। যাই হোক, এই আমার ইংল্যান্ডে দেখে লাভ নেই, বইয়ের জিনিস তোমরা ভালো জানো। ইউ নো বেটার দেন মি হোয়াট হ্যাজ রিটেন ইন দিস বুক। সো আমি বেটার যেটা দেন টক না করি, আমি আমার নিজের কনসেপ্টে থাকি। তোমাদেরকে সরলরেখার সমীকরণ শিখাচ্ছি, so তোমার সরলরেখার সমীকরণটা ভালো মতো শিখে নাও। মনে করো দেওয়া আছে হচ্ছে এরকম, দেখো এই হচ্ছে ওয়াই অক্ষ, এই হচ্ছে এক্স অক্ষ, এই একটা সমীকরণ দেওয়া আছে, ঠিক আছে? এখন তোমাকে দিয়ে দিচ্ছে যে এখানে এই যে এই রেখাটা ওয়াই অক্ষকে মনে করো যে 5 একক ছেদ করছে, এইটুকের মান হচ্ছে মনে করো 5 একক দিয়ে দিচ্ছে, আর এইটুকের মান মনে করো তোমাকে 3 একক দিয়ে দিচ্ছে, ঠিক আছে? বাস, এখন ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ইকুয়েশন অফ দিস স্ট্রেট লাইন। এই সরলরেখার সমীকরণটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। কিভাবে করবা? এই যে এখানে এ, এই আর এই যেখানে বি, এই এ আর বিটা আসলে কি জানো? এই এটা হচ্ছে এক্স অক্ষ থেকে ছেদকের মান, বিটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে ছেদকের মান। তার মানে এক্স বাই 3 প্লাস ওয়াই বাই 5, এইটাই তোমার ইকুয়েশন। এখন তুমি এটাকে লসাগু করতে পারো 15। তাহলে 5x প্লাস 3y ইজ ইকুয়াল টু 1। সুতরাং 5x প্লাস 3y ইজ ইকুয়াল টু 15। এটাই তোমার ইকুয়েশন হয়ে গেল। বাস, এটাকে এই পাশে নিয়ে আসলে 5x প্লাস 3y মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল সমীকরণটা। এভাবে করে তুমি হচ্ছে এই সমীকরণগুলো বের করতে পারো, যেখানে তোমার হচ্ছে একটা রেখাকে, মানে একটা রেখা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে যে পরিমাণ অংশে ছেদ করে, সেই ছেদকৃত অংশের মান দিয়ে তুমি সেই সরলরেখার সমীকরণটা
ইজিলি বের করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। আমি আরো কিছু সমীকরণ দেখাবো, যেমন আরো কিছু মানে তোমার হচ্ছে দেখাই, তোমাদেরকে একটু কিছু বেসিক বেসিক জিনিস দেখাই। যেমন যদি ধরো এরকম দেওয়া থাকে যে ঠিক এরকম, হ্যাঁ, ঠিক মূল বিন্দুতে গেছে, ঠিক আছে, মূল বিন্দু 0,0, তো এই ধরনের রেখার ক্ষেত্রে সমীকরণটা কি হবে বলতো? y is equal to mx, there will be no c, কোনো কোনো কনস্ট্যান্ট বা ধ্রুবক থাকবে না, কারণ এখানে এটা 0,0 মূলবিন্দুগামী, তাই তো মূলবিন্দুগামী রেখার সমীকরণ, ঠিক আছে? এটা হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ, y is equal to mx। যেমন তোমাকে যদি বলি যে ধরো হচ্ছে y is equal to 5x, তাহলে এই রেখার ঢাল কত? ইউ ক্যান ইজিলি সে যে এই রেখার ঢাল হচ্ছে 5, কারণ m এর ভ্যালু হচ্ছে 5 দেওয়া আছে। এখন যদি তোমাকে বলে যে এই রেখা দুটার তোমার হচ্ছে কোন বিন্দু দিয়ে যায় এই রেখাটা, তাহলে কি বলবো বলতো? এমসিকিউতে মূল বিন্দুগামী যায়, মানে 0,0 বিন্দুতে যায়, যেহেতু কোনো সি নাই। হুম, এটা গেল। আরেকটা জিনিস এটাও মাথায় রাখবা, সেটা হচ্ছে যে যদি এরকম দিয়ে দেয়, যে এবার তো তোমাকে কি বলছি যে মূল বিন্দুগামী বলে দিছি, এখন যদি বলে দেয় এটা, ধরো এবার যদি এরকম বলে দেয় যে x1, y1 বিন্দুগামী, মানে একটা বিন্দু, আগে তো দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ দেখাইছিলাম, এবার হচ্ছে এক বিন্দুগামী দেখাচ্ছি, তাহলে এক মানে x1 y1 বিন্দুগামী সরলরেখা, মানে এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ, সেটা কিভাবে বের করবা? সেক্ষেত্রে তোমাকে অবশ্যই ঢাল দেওয়া থাকতে হবে। ইট মিনস এত বিন্দুগামী ও এম ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ, এম ঢাল বিশিষ্ট, মানে এক বিন্দুগামী সরলরেখার সমীকরণটা বের করতে গেলে তোমার ঢালটা অবশ্যই লাগবে। তো এম ঢাল বিশিষ্ট সরল রেখার এই সমীকরণটা কত হবে? সূত্রটা কি? সবাই সূত্রটা লিখে নাও, y মাইনাস y1 ইজ ইকুয়াল টু এম এক্স মাইনাস x1। মানে আমাদের কি ছিল? y ইজ ইকুয়াল টু mx ছিল, তাই না? mx প্লাস c ছিল, সেখান থেকে আমরা c টাকে বাদ দিয়ে দিচ্ছি, c আমাদের লাগবে না সূত্রের মধ্যে। এখন এই m টাকে নিলাম, আর x টাকে নিলাম, আর y টাকে নিলাম। এখন y এর জায়গায় লিখবো হচ্ছে y1 মাইনাস y মাইনাস y1, এবং x এর জায়গায় লিখবো কি? x মাইনাস x1, এই আর কি। যেমন একটা কোয়েশ্চেন যদি বলি, সাপোজ ধরো যে মনে করো যে -5,2 এই বিন্দুগামী ও 4 ঢাল বিশিষ্ট, হ্যাঁ, সরলরেখার সমীকরণ কত হবে? কি লিখবা? হ্যাঁ, কত হবে বলতো? 4 হচ্ছে m এর মান, হচ্ছে 4, আর এটা তোমার হচ্ছে x1 আর y1 এর মান। তাহলে y মাইনাস y1 ইট মিনস তোমার 2 ইজ ইকুয়াল টু m হচ্ছে 4, দেন x কত? x মানে x1 কত? -5, তাহলে মাইনাস মাইনাসে +5, বাস এই তো হয়ে গেল। ক্যালকুলেশন করো, y মাইনাস 2 ইজ ইকুয়াল টু 4x প্লাস 20, তাহলে 4x মাইনাস y প্লাস 22 ইজ ইকুয়াল টু 0, এন্ড দিস ইজ ইউর ইকুয়েশন। হ্যাঁ, এটা গেল। আচ্ছা, আরেকটা জিনিস দেখাবো, আরেকটা জিনিস না দেখালেই নয়, সেটা হচ্ছে কার্টেসিয়ান ফরম্যাট। এইটা তোমাদেরকে জানা খুবই প্রয়োজন। কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। দেখো তোমরা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি করতেছো, ঠিক আছে? এখন এই যে তোমার যে মানে কি করব, স্থানাঙ্ক জ্যামিতি যে করতেছো, এখন এই স্থানাঙ্ক জ্যামিতি কয় প্রকার এটা কেউ জানো? আমি তোমাদেরকে আনমিউট করার অপশন দিয়ে দিচ্ছি, তোমরা আনমিউট করে। দুই প্রকার, হ্যাঁ, কি বলো তো? কার্তেশীয় স্থানাঙ্ক আর পোলার স্থানাঙ্ক। হ্যাঁ, তা তুমি কি আমার ক্লাস করছিলে এর আগে? না ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, দ্যাটস ভেরি গুড যে তুমি আগে থেকে জানো, বাট অনেকেই জানে না এটা, যে স্থানাঙ্ক জ্যামিতি আমি করতেছি, বাট স্থানাঙ্ক জ্যামিতি হচ্ছে দুই প্রকার। তো এইটা কি? একটা হচ্ছে কার্তেশীয়, একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক জ্যামিতি, ঠিক আছে? পোলার। এখন তুমি বলো ভাইয়া তাহলে বলেন আপনি যে কার্তেশীয় কোনটা, পোলার কোনটা? ঠিক আছে, কার্তেশীয় কোনটা? যেটা তোমরা এই যে ইন্টারমিডিয়েট এসএসসি তে বসে করতেছো, ইট মিনস তোমরা এই যে চ্যাপ্টার 11.4 1 2 3 4 এই চ্যাপ্টার যারা করতেছো, এইটাই হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। ইট মিনস এক্স এন্ড ওয়াই, এই এক্স এন্ড ওয়াই নিয়ে যারা ডিল করে তারাই হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক। তাহলে পোলার স্থানাঙ্ক কোনটা? পোলার স্থানাঙ্ক হচ্ছে যারা আর এবং থিটা নিয়ে ডিল করে, আর এবং থিটা। সো হোয়াট ইজ আর এন্ড থিটা? এই দেখো খুবই সিম্পল, একটু জাস্ট বুঝে নিবা তাহলেই হবে। মনে করো আমি যখন তোমাকে কি বলতেছিলাম যে ধরো যে এই যদি একটা বিন্দু ধরি,
এই যদি একটা রেখা হয়, হ্যাঁ, ধরলাম যে এটা রেখা, ঠিক আছে, এটা রেখা যদি আঁকি, আচ্ছা, তাহলে এই রেখাটা তোমার, তুমি যদি এখানে একটা এরকম একটা লাইন টানো, এভাবে একটা এক্স অক্ষের সমান্তরাল একটা লাইন টানো, তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত হবে? থিটা, তাই না? থিটা অ্যাঙ্গেল। আর এই বিন্দু এবং এই বিন্দু যে দূরত্ব, এইটাকে তুমি কি বলবা? আর। সিম্পল কথা হচ্ছে এটাই আর থিটা। তার মানে তুমি হচ্ছে অ্যাকচুয়ালি এক্স আর ওয়াই কে না নিয়ে, বা তুমি হচ্ছে আর আর থিটাকে নিয়ে ডিল করতেছো, বুঝতে পারছো? তো এইটা তোমার হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে সিস্টেম। এখন আসো তাহলে আমরা কিভাবে আসলে কনভার্ট করব, পোলার থেকে কিভাবে হচ্ছে আমরা ওই ধরো যে ইয়ে করবো, কাট মানে সরি কার্টেসিয়াস থেকে কিভাবে হচ্ছে আমরা পোলারে আসবো, আমাদের এই টেকনিকটা জেনে রাখবো। এবং আমার মনে হয় যে এটাই আমাদের আজকে লাস্ট টপিক, আমি আর আজকে টানবো না এর থেকে বেশি, ঠিক আছে? তো দেখে ফেলি আমরা, হ্যাঁ, দাঁড়াও। ওকে, তাহলে তোমরা লিখে ফেলো খুব দ্রুত যে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আর কস থিটা এবং ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে আর সাইন থিটা, ঠিক আছে? এটা হচ্ছে তোমার এক্স থেকে আর এবং কস থিটাতে কনভার্ট করা ওয়ে, এবং ওয়াই কে আর এবং সাইন থিটাতে মানে আর এবং থিটাতে কনভার্ট করা ওয়ে। এবং তাহলে তুমি যদি এখানে এই দুটাকে স্কোয়ার করে দাও, সাপোজ নাম্বার ওয়ান নাম্বার টু, সো নাম্বার ওয়ান ইকুয়েশনকে স্কোয়ার প্লাস নাম্বার টু ইকুয়েশনকে স্কোয়ার, এটা করলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু, হ্যাঁ, আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, এখানে রুট কেন দিলাম? এই, তাহলে তুমি যখন কমন নাও আর স্কোয়ারটা, তাহলে কি হবে? কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, তাহলে এটা কত হবে? ওয়ান, তাই না? তাহলে আর আর স্কোয়ার থাকতে শুধুমাত্র এখানে ওয়ান হয়ে গেছে বাকিটুকু, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ইট মিনস আর ইজ ইকাল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ইটস কাইন্ড অফ পাইথাগোরাস থিওরেম, অ্যাজ বিকজ পাইথাগোরাস থিওরেমে তোমার হচ্ছে অতিভুজকে স্কোয়ার করতেছিলা। যেমন দেখো যে এটা যদি একটা বিন্দু হয় এক্স ওয়ান ওয়াই ওয়ান, এটা যদি একটা বিন্দু হয় এক্স টু ওয়াই টু, তাহলে এটা কিন্তু কাইন্ড অফ অতিভুজ, তাই না? এটা অতিভুজ, তার মানে তুমি কিন্তু actually অতিভুজটা বের করছো। এখান থেকে এখানে নিছো ফার্স্টে, এখান থেকে এখানে নিছো ফার্স্ট, দেন এখান থেকে এখানে আসছো, দেন এখান থেকে এখানে আসছো, এই। দেখো এখান থেকে এখানে আসা হচ্ছে এক্স এর মান, এখান থেকে এখানে যাওয়া হচ্ছে ওয়াই এর মান, তার মানে এটা তোমার অতিভুজ আর, বুঝতে পারছো? তো এখানে তোমার এক্স ওয়ান ওয়াই ওয়ান আছে, এখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান আছে, এখানে এক্স টু ওয়াই টু আছে, এই দুটা বিন্দুকে তুমি হচ্ছে কি করলা? ডাইরেক্টলি আর এ কনভার্ট করে ফেললা। আই থিঙ্ক বুঝতে পারছো এবার। এটা তার মানে আর ইজ ইকুয়াল টু হচ্ছে এটা, ঠিক আছে? তো থিটা কত হবে? এবার তুমি হচ্ছে 2/1 করে দাও, 2/1, তাহলে এটা একটা 2/1 করলে কত হবে দেখো তো? তাহলে এই যে ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আর সাইন থিটা ডিভাইড বাই হচ্ছে আর কস থিটা, তাহলে সাইন আর কস মিলে কি হবে? ট্যান থিটা, আর 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 কাটা, তাহলে ট্যান থিটা। সুতরাং থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। বাস, দ্যাটস হাউ উই ক্যান ফাইন্ড আউট আর এন্ড থিটা। বুঝতে পারছো? এটা হলো পোলার ফর্ম। তার মানে ইফ কার্টেসীয় হচ্ছে এক্স কমা ওয়াই, তাহলে এটা ইকুইভ্যালেন্ট পোলারটা কি হবে? আর কমা থিটা। হুম, তাহলে একটা ছোটখাটো ম্যাথ না দেখালেই নয়, যেহেতু কনসেপ্টটা বুঝাই দিচ্ছে, একটা ছোটখাটো ম্যাথ দেখলে তোমাদের মোটামুটি আইডিয়া হয়ে যাবে যে আসলে ভাইয়া কি পড়ালো এতক্ষণ ধরে। এগুলো সব বেসিক, এগুলো তোমাদের যত তোমরা এগুলো জানবা তত তোমাদের নলেজ ইনক্রিজ হবে। তো যত জানবা তত তোমাদের জন্য ভালো। ইউ নেভার নো যে তোমাদের কোন সময় জীবনে কোন পর্যায়ে এগুলো কাজে লেগে যেতে পারে। অবশ্যই তুমি ইন্টারমিডিয়েট এগুলো শিখবাই, বাট স্টিল এখন থেকে জেনে রাখলা, ইউ আর বিকামিং অ্যাডভান্স। তো এটা তোমার জন্য ভালো না? দেখো আমি দুটা দুটা অঙ্ক করাই। মনে করো যে তোমার দেওয়া আছে হচ্ছে -√3, 1, এর কার্তেশীয় ফরম্যাট, তাই না? এই কার্তেশীয় স্থানাঙ্ককে স্থানাঙ্ক বা স্থানাঙ্কে পোলার স্থানাঙ্কে প্রকাশ করে, ঠিক আছে? পোলার, বাকিটা লিখলাম না, এখানে বাংলা লেখা যাচ্ছে না। তো বাকিটা তুমি তোমার এখানে একটু কাইন্ডলি বুঝে নাও। তো পোলার স্থানাঙ্কে প্রকাশ করো, এটা কিভাবে করবো আসলে আমরা করে ফেলি দ্রুত। So what is the value of x? That is x minus √3 and y is 1. So r is equal to actually what?
মাইনাস রুট থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার। খুবই সিম্পল না? কি হবে এটা? 3 প্লাস 1 4, 4 কে রুট করলে কত হবে? 2 বের হয়ে গেল। থিটা বের করো, tan ইনভার্স 1 বাই রুট 3 এন্ড দেয়ার ইজ মাইনাস 1 বাই রুট 3। তাহলে 1 বাই রুট 3 যখন থাকে তখন তোমার হয় হচ্ছে মেইনলি এটা 30 ডিগ্রি। আর যেহেতু তোমার হচ্ছে এটা মাইনাস 1 বাই রুট 3 আছে, তার মানে 180 মাইনাস 30 ইট মিনস তোমার হচ্ছে 150 ডিগ্রি হবে অ্যান্সার। ক্যালকুলেশন করে ফেলো ক্যালকুলেটরে। এই যে ক্যালকুলেশন করা লাগে না, এগুলো তোমার মুখে মুখে করা যায়। ক্যালকুলেটর ইউজ না করাটাই বেটার, অ্যাজ বিকজ অফ ক্যালকুলেটর ইউজ করতে নাও দিতে পারে তোমাদেরকে। এই জন্য ক্যালকুলেটর ছাড়াও অঙ্ক করা ট্রাই করো। সিম্পল জিনিস, 1 বাই রুট 3 কে ট্যান ইনভার্স করলে হয় 30 ডিগ্রি, মাইনাস এটা কি হবে? 180 মাইনাস 30, 150 ডিগ্রি। তো এটা হচ্ছে অ্যান্সার। তো তার মানে আমাদের পোলার স্থানাঙ্ক কত হবে? এটার পোলার স্থানাঙ্ক, এটার অ্যান্সারটা কত হবে তাহলে? আর কমা থিটা কত হবে? ইজ ইকুয়াল টু 2 কমা 150 ডিগ্রি হবে। এই হচ্ছে অ্যান্সার। এবার আরেকটা কোয়েশ্চেন দিই, যদি মনে করো এরকম দেওয়া আছে যে 4 কমা 60 ডিগ্রি। বুঝতেই পারতেছো এটা কি দেওয়া আছে? পোলার পোলার স্থানাঙ্ক দেওয়া আছে। তো এটাকে তুমি কার্তেশীয়তে কনভার্ট করো। তো কার্তেশীয়তে কত হবে? কি হবে? তাহলে আর এর ভ্যালু হচ্ছে 4, থিটার ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি। করো ফেলো তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি? আর কস থিটা। এই যে লিখছি, এই যে লেখা আছে এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা, তার মানে 4 কস 60। কস 60 ভ্যালু ভ্যালু কত? হাফ। 2 4 কে 2 দিয়ে কাটলে কত হবে? 2 হয়ে গেল। ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা, তার মানে 4 4 সাইন 60। সাইন 60 বলে সবাই জানে √3/2। তাহলে 2 আর 4 কাটাকাটি করলে কত হয়? 2। তাহলে 2√3 অ্যান্সার। বাস, এই তো হয়ে গেল। দেখছো এক্স আর ওয়াই চলে আসলো, তার মানে এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু 2,2√3। এই হচ্ছে তোমার মোটামুটি সিস্টেম। আমি মোটামুটি অনেক কিছু দেখাই দিলাম। আরো দু একটা ছোটখাটো শর্টকাট ছিল যেটা তোমাদের দেখানোর প্রয়োজন ছিল, বাট আজকে আমি দেখাবো না, কারণ সেগুলো তোমাদেরকে আমি ইনশাল্লাহ ওই যে এক্সাম নিব ফিজিক্যাল ক্লাসে, তো এই এক্সামের মধ্যে দিয়ে দিব কিছু জিনিস, দেন তোমরা হচ্ছে ওগুলা সলভ করতে না পারলে আমি ইনশাল্লাহ সলভ ক্লাসে ওগুলা শর্টকাট দেখিয়ে সলভ করে দিব। আর আপাতত যা যা তোমাদের চ্যাপ্টারে আছে, চ্যাপ্টার 7 11 যা যা আছে, তোমরা সেই চ্যাপ্টারগুলোর উপর প্রিপারেশন নাও, আমি লই আইতেছি তো, এন্ড প্রিপারেশন এটা নিয়ে বন্ধ করে যাচ্ছি। তোমরা হচ্ছে এক্সামের জন্য প্রস্তুত থাকো। নেক্সট উইকে যেদিন আমাদের এক্সাম ক্লাসটা হবে, হতে পারে মেবি শনিবারে, নেক্সট শনিবারে। তো নেক্সট শনিবারে তোমরা হচ্ছে এক্সামটা দিবা। ফিজিক্যাল স্টুডেন্টরা ফিজিক্যালি ক্লাসে এসে এক্সাম দিয়ে দেন সলভ ক্লাস করবা। আর যারা যারা তোমার হচ্ছে অনলাইনে আছো, তারা অনলাইনে ঠিক আগের দিনের মতোই পিডিএফ আকারে আমাকে জমা দিবা গুগল ক্লাসরুমে। যারা যারা হচ্ছে আমাকে গুগল ক্লাসরুমে আমার অ্যাসাইনমেন্টের মধ্যে জমা দাও নাই আগের আগের অ্যান্সার স্ক্রিপ্টটা, তাদের অ্যান্সার স্ক্রিপ্টটা আমি গ্রহণ করতেছি না, তাদের অ্যান্সার স্ক্রিপ্ট বর্জন মানে দেখো আমি তোমাকে দেখাই দিচ্ছি, তোমরা কি করছো একটু দেখাই দিই তোমাদেরকে। এটা রেকর্ডিং এর মধ্যেই রাখি। তোমাদের কে মানে বলে দিচ্ছি আমি যে কিভাবে জমা দিবা, আমার অ্যাসাইনমেন্টের মধ্যে দিয়ে জমা দিতে হবে। তারপর তোমরা ভুল করছো অনেকে, এই জিনিসটা আমার কাছে জানি না কেমন কেন তোমরা এই ভুলগুলো করো। দেখো এই যে হায়ার ম্যাথ এক্সাম, দেখো এই যে একজন জমা দিচ্ছে, দেখো কিভাবে ছবি ছবি তুললা এখানে পোস্ট করছে ক্লাসরুমের মধ্যে। এরপরে এরপরে তোমার দেখো এই যে আরেকজন সেম কাহিনী করছে, জেপিজি ফরম্যাটের ছবি তুলে পোস্ট করছে। আচ্ছা, এরপরে দেখো আরেকজন কি করছে, যে ডকুমেন্টস আকারে ফাইল দিয়ে জমা দিচ্ছে। হুম, আমি কি ভাই একবারও বলছি তুমি এভাবে জমা দিবা? আমি কি একবার বলছি এভাবে তোমাকে জমা দিতে? তার উপর আমি তোমাকে বলছি যে এখানে এই যে সুন্দর মতো একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করা আছে, এই অ্যাসাইনমেন্টের মধ্যে গিয়ে তুমি পোস্ট করবা পিডিএফ আকারে, নো ডকুমেন্টস নো জেপিজি। ভাই এখানে এগুলা চেক করা যাবেই না, কোনোভাবে চেক করতে পারবো না আমি। বাট এখানে জমা দিলে আমি একদম সুন্দর মতো লাল কালিতে কাটাকাটি করতে পারতাম। তো তোমরা এই ভুলগুলো কেন করছো আমি জানি না। তোমাদের মানে অনলাইন স্টুডেন্ট, মানে অনলাইনে অলরেডি 1.5 বছর পার হয়ে গেছে যে পড়ালেখার সিস্টেমটা, এখন পর্যন্ত ক্যামেরা স্ক্যানার দিয়ে পিডিএফ বানাইয়া গুগল ক্লাসরুমে আপলোড দিতে পারো না, এরকম স্টুডেন্ট তোমরা কেমনে থাকো আমি জানি না। যাই হোক, যারা যারা এইভাবে জমা দিচ্ছে তাদের খাতার অ্যাকসেপ্টেড না। এই যে দেখো সুন্দর মতো এখানে জমা দিবা। তারপর দেখো 330 জন অ্যাসাইন করা, মাত্র 22 জন এক্সাম দিছো। মানে এটা আমি বুঝলাম না, এই 22 জন কেন এক্সাম দিছো তাইলে? মানে বাকিরা কেন, বাকিরা কোথায়? এই বাকি 308 জন কোথায়? তোমরা ধরলাম হচ্ছে এখানে আমি আছি আর ইমন আছে, বাকি দুজন, তাহলে বাকি 302 জন কোথায়? কেউ নাই। আমাদের স্টুডেন্টদের ধরলাম হচ্ছে 5-6 জন আছে এখানে, তার মানে বাকি 302 জন কোথায়? কেউ এক্সাম দেয় নাই। এবং তার থেকে বড় কথা হচ্ছে যে যতজন এখানে জমা দিচ্ছে প্রত্যেকে দেখো যে লেট লেট, সবার লেট, কারো টাইমলি জমা হয়নি, মানে একজনও প্রপারলি এক্সাম দাও নেই।
নটরডেমে তুমি একটা মিনিট বেশি টাইম পাবা না। আর তুমি যদি বলো ভাইয়া আমি প্রসেস বুঝি নাই, এটা তো ফালতু কথা ভাই। এই ধরনের লেম এক্সকিউজ দিবেই না। তোমার অনলাইন স্টুডেন্ট, অনলাইনে তোমার 1.5 বছর পার হয়ে গেছে, এখন যদি প্রসেস না বুঝতে পারো কেমনে জমা দিতে হবে, তাহলে দরকার নেই তো আমার, তাহলে এক্সাম দিওই না তোমরা। এই লেট সাবমিশন একটা মানে এই অনলাইনে যারা যারা খাতা জমা দিছো তারা, আমি ক্লাসে ক্লাসে সলিউশন করাই দিছি, তোমরা সলিউশন দেখে নিজেদের অ্যান্সার নিজেরাই মিলাই নাও। এখানে এগুলো একটা অ্যান্সার আমি চেক করবো না, কারণ একজনও তোমার টাইমে জমা দাও নি, যারা যারা জমা দিচ্ছে একজনও না। তারপরে ইজ ভেরি গুড যে তোমরা অ্যাটলিস্ট এক্সাম দিছো, অ্যাটলিস্ট আমি তোমাদেরকে এটুকু অ্যাপ্রিসিয়েট করি যে তোমরা এক্সাম দিছো, তোমাদের লাভ হয়েছে। আর বাকি যারা এই যে মিসিং লিস্ট, বিশাল মিসিং লিস্ট, হ্যাঁ, একজন এক্সাম দেওয়া নেই। আর তোমাদের জন্য আসলে আল্লাহ তাআলাই ভালো জানে যে তোমরা কি করছো। এখানে আবার একজন জমা দিছে, বাট সে আবার টার্ন ইন করে নাই, ঠিক আছে? যেখানে যে জমা দিছে দেখা যাচ্ছে যে খাতা দেখা যাচ্ছে, আবার টার্ন ইন করো নাই। যাই হোক, অনেকে এই যে এখানে দেখে দেখা যাচ্ছে আরেকজন, এই যে শিফা তাসফিয়া, এরপরে তোমার হচ্ছে যে সিয়াম ইসলাম, এই যে এরাও জমা দিছে, তারিকুল করিম, এরা আবার ডকুমেন্ট একটা জমা দিছে। তো ভালো জমা দিতে ভালো করছে, বাট টার্ন ইন করা উচিত ছিল। টার্ন ইন করলে হয়তো বা বুঝতে পারতাম যে তোমরা লেটে জমা দিচ্ছ নাকি হচ্ছে টাইমে জমা দিচ্ছ। টার্ন ইন করলে বুঝতে পারতাম, বাট যেহেতু টার্ন ইন করো নাই, তো সমস্যা নেই, তোমাদেরটা দেখে দিব না। বাট বাকি যারা টার্ন ইন করছো তাদের সবার লেট, তো ওদের কারোটা আসলে অ্যাকসেপ্টেড না। আমি তোমাদেরকে উল্টো আরো এক্সট্রা 10 মিনিট টাইম দিছি, অনলাইনে সবাইকে 10 মিনিট এক্সট্রা টাইম দিছি, 30 মিনিটের এক্সাম 40 মিনিট দিছি। অফলাইনে সবাই 30 মিনিট করে এক্সাম দিছে, অনলাইনে তোমাদেরকে আমি 40 মিনিট টাইম দিচ্ছি, যেন তোমরা 30 মিনিট এক্সাম দিয়ে ছবি টবি তুলে 10 মিনিটের মধ্যে জমা দিতে পারো। তারপরেও যদি লেট হয় তাহলে বলার কিছু নাই। বাট ইনশাল্লাহ তোমার একটু চেষ্টা করো যেন নেক্সট এক্সাম থেকে টাইমটা ম্যানেজ করতে পারো, কারণ এক্সাম নেওয়ার মেইন উদ্দেশ্যই হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্টের মেইন উদ্দেশ্য, ঠিক আছে? তুমি এখানে ফার্স্ট হবা, এটা এটা আমার মেইন উদ্দেশ্য না। মেইন উদ্দেশ্যই হচ্ছে তুমি যেন টাইমটা ম্যানেজ করা শিখতে পারো, তাই না? এটাই তোমাদের মেইন উদ্দেশ্য। তো তার মানে তুমি হচ্ছে টাইম ম্যানেজমেন্ট শিখবে, এটাই হচ্ছে আমি ধরে নিচ্ছি যে নেক্সট এক্সাম থেকে তোমার আশা করি আর প্রবলেম হবে না এই ধরনের। সবাই বুঝে গেছো কি ফার্স্ট এক্সাম, যেহেতু ফার্স্ট এক্সাম ছিল তাই আমি সবাইকে মাফ করলাম। বাট সেকেন্ড এক্সাম থেকে আই হোপ তোমরা এই ধরনের আর প্রবলেম করবে না, তোমরা সবাই টাইমলি এক্সাম জমা দিবা। আর সবাই প্রিপারেশন ভালো রাখবা। আমার কোয়েশ্চেন 80% থেকে 90% বই থেকেই থাকবে, হয়তো বা 10 to 20% কোয়েশ্চেন আনকমন থাকতে পারে, বা সেটা ক্লাসে পড়ার মধ্যেই থাকবে। ঠিক আছে তাহলে, সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।